ছড়ায় গল্প গাথা গড়ায়, ছড়ায় কাব্য মিঠে করায়, ছড়া হাসি খুশির ধারায়, ছড়া ঘোরে পাড়ায় পাড়া, ছড়া যায় দত্ত পাড়া, ছড়া বাচ্চা বুড়োর কাছে, ছড়া তাধিন তাধিন নাচে, ছড়া হই হুল্লোর মাঝে, ছড়া সাজছে কত সাজে, ছড়া সাজায় কত ঘুঁটি, ছড়া করে যখন সুতি, ছড়া কখন মাকের মাটি, ছড়া কখন পরিপাটি, ছড়া তুই একটু দাঁড়া, ছড়া সদ্য পোটা কুড়ি, ছড়া চাল ভাজা খই মুড়ি, ছড়া মন করেছে চুরি, ছড়া তালে শুয়ে ছন্দ ছটায় ফোটায় বারে বার, ছড়ায় ছড়ায় রাম ধাক্কা, ছড়া লেখেন ছড়ায় ছড়ায় ছড়া কাক, ছড়া লেখেন ছড়া কাক, ছড়ায় ছড়ায় নমস্কার নমস্কার নমস্কার। বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ মাননীয় সুকুমার বাবুকে। আমাদের মধ্যে আছেন মাননীয় জারিফুল বাবু। আমি ওনাকে মঞ্চে ডেকে নেবো এখন প্রশান্ত দত্ত মহাশয়, আপনার একটু লেখে আমরা শুনি। নমস্কার। সভায় উপস্থিত সকলের প্রতি আমার শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে একটি ছড়া স্বরচিত পাঠ করে শোনানোর চেষ্টা করছি। ভুল হলে ক্ষমা প্রার্থনীয়। তো আমার ছড়ার নাম সম্পাদকের প্রতি। আমার নাম প্রশান্ত দত্ত। ভুল হয়ে গেল, যদিও থাকি অনেক দূরে, তবুও এপথ সেপথ ঘুরে এসেছি ছুটে আবেগ ছুড়ে, পরম পাওয়ার মধুর সুরে। ধনিয়াখালীর কেশবপুরে প্রসিদ্ধ সেই মার মন্দিরে, ছোট্ট জলছবির 30 পারে পূর্তিমূলক এই আসরে। সম্পাদক যিনি ওই পত্রিকার, নিত্য সেবক এই কালিমার, রঞ্জিত হালদার নামটি তাহার অনেকখানি বয়সের ভার। ছড়া কবিতায় ছন্দবাহার, নবীনতায় প্রকাশ যাহার, সংকুলতা বিপদ বাধার, ধার না ধারেন মানেন না হার। মায়ের নিকট রইল আমার, সুস্থ জীবন কামনা তাহার, শক্তি যেন পান না থামার, আর সৃজনতার সোপানে ওঠার। নমস্কার। অনেক ধন্যবাদ মাননীয় প্রশান্ত বাবুকে। আজকে আপনার সুন্দর ছড়া শুনলাম, আপনার সঙ্গে আমাদের সংযোগ দীর্ঘদিনের, আগামী দিনেও থাকবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি এখন ডাকবো জারিফুল বাবুকে মঞ্চে। একজন সুলেখক ও উপন্যাসিক, আমাদের পত্রিকার সঙ্গে দীর্ঘদিন যুক্ত। চলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। মঞ্চে যারা আছেন আমার সঙ্গে এবং আমার সামনে যারা আছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আজকে যা উদ্যোগে এমন একটা সুন্দর জায়গায় আমরা এসে উপস্থিত হতে পেরেছি, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যে অংশটায় এরকম একটা সুন্দর অনুষ্ঠান করে চলেছি, সেটা একটা পুণ্যস্থান, একটা কালী মন্দিরের চত্বরে আমরা এরকম একটা সুন্দর অনুষ্ঠান করতে পেরে, বা আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আর আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে রঞ্জিতবাবুর প্রচেষ্টায়, যে 30 বছরের যে পথ চলা এবং আগামী দিনেও তিনি এই পথটাকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আমরা রাখি। আমরা এতক্ষণ ধরে রঞ্জিতবাবুর কাছ থেকেও শুনলাম যে ছোট্ট জলছবির অতীত ইতিহাস। একটা সময়ে রঞ্জিতদা যখন এই জলছবির উদ্যোগ নেন, তখন প্রকাশনা জগৎটা এরকম ছিল না, আজকের মতো ছিল না। তখন যে পদ্ধতিতে
ছাপাখানা চলতো সেটাকে লাইনোটাইপ বলা হতো। মানে ছোট্ট ছোট্ট টাইপকে একটা একটা করে জড়ো করে 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 একটা ছোট্ট স্কেলের মতো অংশ থাকতো, তার মধ্যে একটা একটা করে শব্দকে বসিয়ে বসিয়ে, সে ধারে রেখা মাঝে রেখা, এটা রঞ্জিতবাবু আমার থেকে ভালো বলতে পারবেন, রীতিমতো কষ্টকর। এখন যেমন আমরা যারা মোবাইলে অভ্যস্ত, খুব সহজেই মানে 5 পাতা 6 পাতা 7 পাতা 10 পাতা খুব সহজেই আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা লিখে ফেলতে পারি। তখনকার কাজটা কিন্তু এত সহজ ছিল না। তো সেই সময় রঞ্জিতবাবু ছিলেন নিজেই কম্পোজিটার, নিজেই প্রকাশক, নিজেই সম্পাদনা করতেন, নিজেই সব কিছু করেছেন। হ্যাঁ, পাশে পেয়েছিলেন আরও কয়েকজন কৃতি পুরুষকে তিনি পেয়েছিলেন। এতদ অঞ্চলের সলিলবাবুকে পেয়েছিলেন, বিজন দাসকে পেয়েছিলেন, তার কথা থেকেই শুনতে পেয়েছি। আমরা রাজীববাবুর কথাও শুনেছি। বা সেই সময়ে আর এক নাম করা, এই এলাকার যে নাম করা মানুষ ছিলেন বুলবুল সাহেবকেও তিনি পাশে পেয়েছেন। তো এইতে 30 বছর ধরে তিনি এই উদ্যোগটা চালিয়ে গেছেন। সেটা কোনো শব্দই সেই প্রশংসার উপযুক্ত হয় না। তিনি অনেক প্রচেষ্টা করেছেন, শত দারিদ্রতার মধ্যে থেকেও এই পত্রিকাকে চালিয়ে গেছেন, যার 30 বছর বয়স এখন। আমরা আজকে তার 30 বছর উদযাপন করছি। আমাদের সামনেই আমরা একজন মনীষীকে পেয়েছি, যিনি কিশোর কবি নামে খ্যাত। খুব অল্প বয়সে তিনি অনেকটা সাহিত্যের উপরে অবদান রেখে গিয়েছিলেন। সেই তাঁর 100 বর্ষ চলছে, সেই 100 বর্ষে আমরা সবাই সেই তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। আর রঞ্জিতবাবুর দীর্ঘায়ু কামনা করছি। আমি আশা রাখবো, আশা কেন মানে প্রত্যয় রাখবো যে আগামী 50 বছর যখন পূর্তি হবে তখনও আমরা রঞ্জিতবাবুকে পাবো। এই কথা বলে আবারও রঞ্জিতবাবুর উদ্দেশ্যে আমি ধন্যবাদ জ্ঞাপন করে সকলকে ভালোবাসা জানিয়ে আমি কথা শেষ করলাম। ধন্যবাদ, ধন্যবাদ অনেক। আমরা চেষ্টাও করব 50 বছর। আপনারাও সবাই ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পত্রিকাও থাকুক, সম্পাদক মহাশয় থাকুক। আমাদের মধ্যে আছেন মাননীয়, আচ্ছা আমি ডাক্তারবাবুকে ডেকে নিই, মাননীয় সুখদেব ঘোষ, আপনি আসুন। এরপর দিদি আপনার কবিতা শুনবো, তারপর আপনার। এখন মাননীয় ডাক্তারবাবু সুখদেব ঘোষ মহাশয় চকদিঘি থেকে এসছেন। বলা হয়ে গেছে জলছবি, দিগন্ত, অন্নদা, এর আগের অভিজ্ঞতা দেখছিলাম। বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত সুলেখক কেমন আছে এবং আমাদের একজন সুচিন্তক, আমাদের সহযাত্রী। আমার টোটোর জন্য দেরি হলো, আমি সব জায়গায় আগে যাই। বইটা দিয়েছি দিই না, আমি দেখিনি স্যার, দেরি হয়ে গেছে তো সব জায়গা ধোয়া দেখছি। অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে আনন্দ লাগছে আমার। রণজিৎ বাবু 30 বছরের ছোট জলছবি অনুষ্ঠানে আমি নিয়মিত লেখক। এবারে কোনো কারণে হয়তো লেখাটা মিসিং হয়েছে। আমি সত্যরঞ্জন বাবু বা অনেকেই আমরা ওখান থেকে লেখা দিই। এবার পত্রিকা কোনো কারণে মিসিং হয়ে গেছে লেখাটা। যাই হোক, যেহেতু ছোটদের ছড়া আজকে সুকান্ত ভট্টাচার্যের শতবার্ষিক চলছে, সেই সুকান্ত মর্মর কবি, যিনি খুব অকালে চলে গেছেন, আমাদের ছেলে। আমি ছোট জলছবি অনুষ্ঠানে ছোটদের জন্য একটা ছড়া লিখেছি। ছড়াটার নাম হচ্ছে মশা। মশা কয় মশানি, থামা তোর বাপানি। মানুষ এখন অনেক চালা, দেখে শুনে হচ্ছি অবাক। মশারি আর ধূপের বহর, ভাবছি যাব শহর। বরং অবলা, আমরা তার থেকে সবলা। শুধু লেজ নাড়বে, শিং নাড়বে, আর কি কিছু করবে? মশা মারতে কামান লাগে, আমাদের পেস্টিজে লাগে। আমি কি একটা বলতে পারি? আর একটা অন্যদের আর একটা বলছি, ছোটদের ছবি ছড়া। তার নাম হচ্ছে ভূতের মিটিং। ভূতেরা আজ সবাই মিলে, সঙ্গে শাঁখচুন্নিরা আছে দলে। সভা করে নিশুতি রাতে, নিয়ম কানুন বদলাবে বলে। এখন মানুষ কেন ভয় পায় না? যুগ যুগ ধরে যা আসছে চলে, হঠাৎ এমন কি যে হলো, ভয় পাবে না মানুষগুলো? তাই ছলে বলে কৌশলে এমন উপায় বাতলাতে হবে
যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে খুব সাবধানে। মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে ঢুকে পড়তে হবে বুদ্ধি করে। হ্যাক করে দাও সব কিছুকে, ভূত কি জিনিস বুঝবে তবে। নমস্কার। বাহ, খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ সুকুমার বাবুকে। আমি ডাকবো বন্দনা দিকে, মাননীয় বন্দনা মালিক মহাশয়। খুব সুন্দর লেখেন উনি, আমাদের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। ওনার লেখা আমি আগে শুনেছি, তো চলুন এখন একটু লেখা শুনিয়ে না। এই নমস্কার, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আজকে তো ছড়ায় ছড়ায় ছড়াময় হয়ে আছে। আমি একটি ছড়া বলছি। পাখির গান। বুলবুলিটি গান ধরেছে প্রাণ খুলে ভোরবেলা, গানের কথা সাজিয়ে দিতে বসল বনে মেলা। সেই মেলাতে অংশ নিল চড়ুই শালিক দিয়ে, গানের কথা পড়লে ওরা শুনল হৃদয় দিয়ে। একত্রিত কণ্ঠে শেষে করলো ডাকাডাকি, বলল সবাই বেশ গেয়েছো, আর একটু গাও দেখি। বুলবুলি কয় আজ তবে থাক, আর একটা দিন হবে। একদিন সব শুনলে কি আর গানের মজা পাবে? গানে গানে মাতল ভুবন ঝরা পাতার তালে, যেমন করে ফাগুন আসে পূর্ণ ফুলে ফলে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর। আপনি খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আমাদের সঙ্গে যুক্ত বলছি এই থাকুন। পক্ষে তুই গিয়ে কই চিঠি পেলুম না এই ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি আমার অনুষ্ঠানটা আগামী রবিবার ও। বেলা দুটোয় খাজুদহ মাননীয় কীর্তি চক্রবর্তী মহাশয়, ওনার লেখা এখন আমরা শুনবো। কোথায় হবে ওটা? খাজুদহ এরপর আমি আরো হ্যাঁ আমি যাই তো। যারা এসেছেন তো সামনে সামনে রবিবার, সামনে শুনবো আমরা এখন। 8ই জানুয়ারি মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আজকে গুরুপদদার আসার কথা ছিল, ওরা বেরিয়েছে। ঠিক আছে। যেহেতু ছড়া নিয়েই আজকের দিন, একটি স্বরচিত কবিতা ছড়া পাঠ করে শোনাচ্ছি। মেঘের বাড়ি। উঠোন জুড়ে আকাশ দেখি আজ টুকটুকে লাল শাড়ি, ধানের খেতে বাতাস মেখে চাই যে মেঘের বাড়ি। মেঘপিয়নের মনের ঘরে বইছে স্রোত হলুদ বরণ, হিংসুটে চাঁদ শিশির ছুঁয়ে শ্যামলা নদীর ন্যায়চরণ। ঝাপসা চোখে হাজার বাতি, মিষ্টি ফুলের সজল নয়ন, ঘুমের দেশে আসন পাতি, টুকরো মেঘের উৎসবে মন। নমস্কার। বাবা, খুব সুন্দর, কি সুন্দর কণ্ঠ, খুব ভালো লাগলো আপনার লেখা। স্বস্তিক চট্টোপাধ্যায়, ওর একটা কবিতা আমরা শুনে নিয়ে আমি এরপর মঞ্চে ডেকে নেব এক এক করে। বুঝিয়ে বলা সুকুমার, ও শ্যামাদা আয় তো দেখি, পোস্ত দেখি রেখে দে, সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে। দেখে দে, জ্বর হয়েছে, মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলি, শুনতে পাইনি কালাকি। মামার ব্যাবো পড়তি রাখবি, তাকিস না হয় বিকেল, না হয় আমি বাঁচলে দেব, বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবোই বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে যাবো। কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিচ্ছিস হাওয়াতে। কি বলেছিলে পরশু রাতে বিষ্ণু বোসের দাওয়াতে? ভুলিসনি তো, বেশ করেছিস। আবার শুনলে খেতি কি
বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস মেতে দেখি, বলছি দাঁড়া, ব্যস্ত কেন, পোস্তা হলে নিচুতে, আজকালের এই ছোকরাগুলোর বয়স হয় না কিছুতে। আবার দেখো বসলি কেন, বইগুলো আর নামনি, তুই থাকতে মুখের বোঝা বইতে যাবো আমি, সাবধানে আর ধরছি দাঁড়া, সেই আমাকেই ঘামালি এই খেয়েছে, কোন আকেলে শব্দগ্রস্ত নামালি, ঢের হয়েছে, আর দেখি তুই বস্তু দেখি এদিকে, ওরে গোপাল গোটা কয়েক প্রাণ দিতে বল খেদিকে। বলছিলাম কি বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে স্থূলে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে, কোরায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে প্রপঞ্চময় বিশ্ব তরুর শিকরে, অর্থাৎ কিনা এর মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে। আবার দেখো এর মধ্যে হাই তোলবার মানে কি, আকাশ পানে আকাশ খালি, যাচ্ছে কথা কানে কি, কি বললি তুই, এসব শুধু আবল তাবল বকুনি, বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখনই, মগজ ভরা গোবর তোকে, হচ্ছে ঘুটে শুকিয়ে, যাই কি দেবা কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে। ও শ্যামা দাস উঠলি কেন, কে বলতে চাস পালাতে, না শুনবি তো মিথ্যে সবাই, আসিস কেন জ্বালাতে, তত কথা যায় না কানে, যতই বলছি ইচ্ছে করে ডান পিঠেদের কান মুলে দিতেছি। নমস্কার। কত বড় কবিতা, কি করে মুখস্থ করেছিস রে? অনেক অনেক ধন্যবাদ দেওয়ার দরকার নেই, অনেক শুভকামনা রইল যে এত সুন্দর করে এত বড় একটা কবিতা যার মানেও বোঝেই না, কি বড় বড় কত সুন্দর সুন্দর কথা বলেছে। অনেক অনেক শুভকামনা রইল আমাদের ছোট্ট বন্ধুর জন্য। আমি এখন মঞ্চে ডেকে নেব মাননীয় নৌসাদ মল্লিক মহাশয়কে। আমাদের মধ্যে আছেন মাননীয় কাশীনাথ মল্লিক মহাশয়, আছেন মাননীয় স্বপন কুমার হালদার মহাশয়। আমি মঞ্চে ডাকছি মাননীয় রাসমণি ব্যানার্জি মহাশয়কে। আমাদের মধ্যে আছে দিদি শুভ্রা ঘোষ দে মহাশয়া। আপনারা মঞ্চে চলে আসুন, এরপরে আমরা এক এক করে ডেকে নেব। আর ডাকবো মাননীয় অরূপ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, ওনাদের লেখা শুনি, তারপর আমরা আরো কয়েকজনকে ডেকে নিই আপনাদের। তুই টানা ভিডিও করছিস নাকি? না না ঠিক আছে, হ্যাঁ রে, তুই টানা ভিডিও করছিস, তাহলে ফোনটা নিয়ে নে, নাহলে কাট হয়ে যাচ্ছে তো। আপনারা চলে আসুন। আর মাঝখানে চিত্রলেখা চারুলতা করে হয়তো হ্যাঁ। আমি যাদেরকে মঞ্চে ডেকেছি তারা আমাদের কাছে পরম শ্রদ্ধেয়, সম্মানীয়, আমাদের পত্রিকার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে যুক্ত সুলেখক সুলেখিকা।
ওনাদের লেখা আমরা এখন শুনবো। তার আগে চিত্রলেখা এবং চারুলতা ওদের একটা 2-3 মিনিটের একটা ছোট্ট ছড়া শুনে নিই, একটু মনটা অন্যরকম হোক আমাদের। নমস্কার। কবিতা দুই বোন, কবি রণজিৎ হালদার। আমি তোর বড় বোন, দিদি বলে ডাকবি, আজ নয় এই কথা রোজ মনে রাখবি। জানি জানি সব জানি, আর কত শেখাবি, বোন বলে কাছে টেনে ভালোবেসে দেখাবি। আমি তোকে রোজ রোজ ভালো কথা শেখাবো, ভালো কোনো ছড়া পেলে বলে বলে লেখাবো। ক্যাডবেরি, চকলেট, বিস্কুট যদি পাস, আমায় না দিয়ে কেন লুকিয়ে একাই খাস? খাবারের কথা থাক, পড়া নিয়ে কথা বল, দুজনে পড়ার ঘরে মন দিয়ে পড়ি চল। জানি জানি তোর মুখে জানি তোর মুখে পড়া ছাড়া কথা নেই, আমাকেই দোষ দিস, মা বাবা বকে যে। মাঝে মাঝে দেখি তোর অন্যায় আবদার, তাই তোকে সাবধান করে দিই বারবার। অন্যায় করি যদি মা এসে ধমকায়, বাবা যদি হাঁক দেয় ভয়ে পেলে চমকায়। বাবার মাকে সদা কেন তোর এত ভয়, কোলে বসে গলা ধরে করে দিবি মন জয়। ভালো লাগে তোকে যদি পাশে পাই সারাক্ষণ, আঁকাও হাতের কাজ পেলে তাতে দিই মন। আই বোন পড়া শেষে দুইজনে খেলবো, রাগারাগি অভিমান সব ছেড়ে ফেলবো। নতুন পোশাক এলে বেছে নিবি না তো আর, আমারটা ভালো বলে করবি না মুখ ভার। না বোন ভালো মনে যা দেবে নেব সব, বাছাবাছি করে আর করবো না কলরব। খেতে দিলে মন দিবি খাবারের থালাতে, খিদে নেই বলে আর পারবি না পালাতে। খেতে দিলে এটা ওটা হয়তো বা খায় না, তোর এত কথা কেন কিছু ভেবে পাই না। ঠিক আছে খাওয়া নিয়ে বলবো না কিছু আর, খাওয়া দেখে মন যেন খুশি হয় বাবা মার। শোন তবে আজ থেকে তোর কথা মানবো, পড়ালেখা খেলাতেও তোকে কাছে টানবো। ঝগড়া বা মারামারি করবো না কেউ আর, একটুতে কেউ আর করবো না মুখ ভার। আই বোন তোকে আজ খুব ভালোবাসবো, মা বাবা ডাকলেই ছুটে চলে আসবো। কি মজা দিদি ভালোবাসবে, বন্ধুরা খুশি হয়ে দেখে বেশ হাসবে। নমস্কার। ঠিক আছে, ভালো হয়েছে। আমাদের মধ্যে আছেন মাননীয় নৌশাদ বাবু, নৌশাদ মল্লিক মহাশয়। আমি ওনাকে মঞ্চে যাচ্ছি এখন, ওনার কথা একটু শুনি বা লেখা শুনি। বিশিষ্ট লেখক, আবৃত্তিকার। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনার একটু কথা শুনি। হ্যালো, রঞ্জিত আমার কৈশোরের বন্ধু, আমরা একসঙ্গে পথ চলা শুরু করেছিলাম। উন্মেষ বলে একটি পত্রিকা ছিল, ধনেখালি থেকে আমরা বার করতাম। তখন আমরা সব স্কুলের ছাত্র। সেই সময় রঞ্জিতের সঙ্গে আমাদের আলাপ সম্পর্ক, দীর্ঘ পথযাত্রা। আজকে রঞ্জিত আমাকে অনেক অনুরোধ করেছিল, নৌশাদ তুমি আসবেই ভাই। তো আমার পুরনো বন্ধু, আসতেই হয়। আজকে এর আগে আমার অন্য দুটো কাজ ছিল পুজোর, আসতে যেন দেরি হলো, আমি খুবই দুঃখিত। এরপরে আরও দুটো প্রোগ্রাম আছে, একটা শিবাই চণ্ডী সজল সাঁতরার অনুষ্ঠান, আর একটা হচ্ছে বর্ধমান রেনেসাঁস ক্লাবে নাট্যোৎসবে আজকে শুরু। ওদের ওখানে গেস্ট হিসেবে আমার আমন্ত্রণ, সেজন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তো আমি একটি আমার কবিতা, ছোট্ট কবিতা, একটি আমার লেখা কাব্য সংকলন থেকে আমি জাস্ট পাঠ করে আমি আপনাদের সামনে পাঠ করছি। অনুভব।
এটা আমার সাংবাদিকতা জীবনে যখন শুরু হয় সত্যযুগ মহারাজ পত্রিকায়, প্রোগ্রাম করলেন সত্যযুগ সেদিন পত্রিকায়, তোমাকে পেরুন না সেই সময়কার লেখা। মহারাজকে সেদিন প্রোগ্রাম করলে বেশ কিন্তু কতগুলো কবিতা ওখানে আছেন তখন 7-8 দিন আছে মানে মনের হ্যাঁ মধ্যে থাকে, সেই আমার যাওয়া হয় না, আমি অন্য কাজ ভালো লাগে, পছন্দ। তেমনি আমার সাংবাদিকতা জীবনে শুরু মামাই গেও নালামে মারবি হ্যাঁ অনুভব। রাত 11টা বেজে গেছে, স্প্লাইডের শেষ নামও চলে গেছে। হাঁটতে শুরু করি একা একা, হাঁটতে হাঁটতে ধর্মতলা পার হয়ে রেড রোড ছুড়ে কখন যে এসে গেছি ভিক্টোরিয়ার পাশে বুঝতেই পারি না আমি। রেড রোডে চারপাশে মোটরের বড় বেশি হর্ন, ওদিকে গ্যান্ডেল লাল নীল আলোর ভোর থেকে বেরোচ্ছে একে একে দেশি বিদেশি সাহেবের দল। তাদের সাথে আছে হাঁটু সাঁটো পোশাকে এক একটি যুবতী সাথী, হয়তো নাও হতে পারে ওরা এদের স্বামী। কলকাতার রাতে বোঝাই দেয় কে কার বউ আর কে কার স্বামী। এখানে তো পয়সা দিয়ে সব কিছু কেনা বেচা হয়। আমার পকেটে তাজা কটা নোট থাকলে হয়তো আমিও কিনতে পারতাম এমন একটা বউ। শুধু গ্র্যান্ড কেন, মেট্রোর নিচে, স্প্ল্যানেডে ফুচকার দোকানে কিংবা ভিক্টোরিয়ার পাশে এমন অনেক বউ ঘুরে ফেরে কিছুক্ষণের জন্য একা একা। মাঝে মাঝে ভাবি আমি, আমার জটিল মন আমাকে ভাবিয়ে তোলে। মাঝে মাঝে মনে হয় আমার অনুর কথা, ভাবি বুঝিবা অনুও হয়তো এদের দলে ভিড়ে গেছে। কিন্তু তা কি কিরকম, আমাকে একা ফেলে অনু কি এদের সাথে পালাতে পারে? কিন্তু ভুলেই গেছি পয়সার প্রয়োজনে প্রেম অনু এখানে ঢুক দেয়। আমার ঘড়িতে এখন 12টা বাজতে কম মিনিট বাকি। রাতের কাঁটাগুলো বুঝি বা খুব দূরে ঘুরছে। আমি চড়ে হাঁটা শুরু করি, আমার বাসা যে এখনো অনেক দূরে। জোরে আরো জোরে, জোরে আরো জোরে, জোরে আরো জোরে। নমস্কার। বাহ, দারুণ লাগলো আজকের এই সুন্দর মুহূর্তে ওনার লেখা আমি শুনলাম বা আপনারা সবাই শুনলেন। অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা জানাই মাননীয় রঘুসাদ বাবুকে। আমি স্বপন বাবুকে ডাকবো, তারপরে আমাদের রাষ্ট্রনীতি আছে, কাশীনাথ বাবু আছেন, অরূপ বাবু আছেন, সবার লেখা শুনুন। ওরে লাগছে এখন এই মঞ্চে দেখছেন মাননীয় স্বপন কুমার হালদার মহাশয়কে, বিশিষ্ট সাহিত্যিক, হ্যাঁ কে তো একদম এখান থেকে লেখক, নিতে হবে। মিলামেশা সাহিত্য বাসনের সম্পাদক। চলুন। নমস্কার। মঞ্চে উপস্থিত গুণীজন এবং আমার সম্মুখে যারা উপস্থিত আছেন সে সমস্ত গুণীজনদের আমার শুভেচ্ছা জানিয়ে আমি দু এক কথা বলছি, তারপরে কবিতা পাঠ করব। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। কবি সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্য জন্মেছিলেন 1926 সালের 15ই আগস্ট। অতএব ওনার শতবর্ষ চলছে, শতবর্ষ পূর্ণ হবে হ্যাঁ হ্যাঁ আগামী বই পত্রিকা দিয়েছি এই তো 15ই আগস্ট এইটা তো এবছর। তাই কিশোর কবিকে স্মরণ করে আজকে এই মঞ্চসজ্জা। কবি 1943 সালের যে দুর্ভিক্ষ, যে দুরবস্থা, অর্থাৎ তার আগের যে বিশ্বযুদ্ধগুলো চলে গেছে তারই পরিপ্রেক্ষিতে উনি সাধারণ মানুষের, দুঃখ মানুষের কথা তুলে ধরেছিলেন। পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি তার কাছ থেকে আমরা পেয়েছি। সেই কবি অকালে চলে গেছেন, তবু আমরা তাকে ভুলে নিই। আজকের এই অনুষ্ঠান শুরু হওয়ার সময় একজন ম্যাডাম বললেন যে গতকাল একটা স্কুলে 115 জন ছাত্রীকে নিহত করা হয়েছে। সত্যি কালকে এই খবরটা শুনে আমারও ভীষণ ভীষণ খারাপ লেগেছে। যে যত যুদ্ধবাজি হোক না কেন, মানুষ মারার অধিকার কে কাকে দিয়েছে? সেই মানুষ মারার যুদ্ধ চলছে এখন। বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলেও আমি ভেবেছিলাম করোনার পরে হয়তো মানুষের সম্বিত ফিরবে, কিন্তু ফেরেনি।
নতুন সাজে উদ্বুদ্ধ হয়ে আবার যুদ্ধবাজা একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ছে। মরছে মানুষ, সাধারণ মানুষ। রাজনীতিবিদরা মরুক, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু দুঃখ সাধারণ মানুষ মারা গেলে। সত্যি খুব কষ্ট পেয়েছি কালকে ওই ঘটনার কথা শুনে। তো চারিদিকে এইরকম একটা আবহাওয়ার মধ্যেও আমাদের ছোট্ট জলছবির যিনি সম্পাদক, আমার শ্রদ্ধেয় মাননীয় দাদা রঞ্জিত হালদার মহাশয়, তার উদ্যোগ এবং উদ্দীপনায় আজকে এই অনুষ্ঠান হওয়ার আগে, অর্থাৎ যখন 25 বছর পূর্তি হয়েছিল সেই অনুষ্ঠানেও আমি ছিলাম। আরও গুণীজনেরা তখন ছিলেন, শরীর মিত্র তখন বেজেছিলেন। যাই হোক, সকলকে স্মরণ করছি আর ওনার এই পত্রিকার দীর্ঘ জীবন কামনা করছি। তো আমি দুটো কবিতা পড়ব। প্রথম একটা যেটা দেখছি এখানে ছাপা হয়েছে, কবিতার নাম স্বপ্ন কাঁদে। শিশুদের কোল থেকে চুরি গেছে শৈশব, পুতুলের খেলা ঘরে খেলা করে বৈভব। ভারী ভারী ব্যাগ কাঁধে ছুটে ওরা ক্লান্ত, ছবিতে প্রকৃতি দেখে না জীবন্ত। করে না কো ছুটোছুটি, হইচই হুল্লোড়, ফ্ল্যাটের কংক্রিটে মাথা খোঁড়ে কৈশোর। টিভি, নেট, ফেসবুকে রামধনু দেখে ওরা, খোঁজে ফুল প্রজাপতি, আকাশের চাঁদ তারা। বাবা মার ইচ্ছেরা চাপে কাঁধে নিত্য, লুকিয়ে স্বপ্ন কাঁধে ব্যথা ভরা চিত্ত। আরেকটি ছড়া পাঠ করছি। কিছুদিন আগে দাদা বলেছিলেন যে অনুষ্ঠানটা হবে, সেই সময় এটা লেখা। এবং উনি বলেছিলেন যে আমরা ছড়া সংকলন করব। উনি যে এইভাবে ছড়া সংকলন করবেন সেটা আমি ভাবতে পারিনি তখন। যাই হোক, সেই সময়ই আমার লেখা, অর্থাৎ 22-12-তে লেখা আমার এটা। ছড়ার নাম ভূতের দেশে। পরীক্ষা শেষ হতেই সেবার চেপে রেলের গাড়ি, ঠাম্মি দাদুর টানে সবাই গেলাম দেশের বাড়ি। তেপান্তরের মাঠ পেরিয়ে সবুজ ঘেরা গাঁ, পুকুর বাগান, নদী নালা, নাইকো তুলনা। শেয়াল ডাকা সাঁঝের বেলা, ভূতের গল্প শেষে ঠাম্মি দাদুর কোলের মাঝে গভীর ঘুমের দেশে। রাত দুপুরে পুকুর পাড়ে উঠল শেয়াল ডেকে, দু একটা নয় শয়ে শয়ে ডাকছে থেকে থেকে। ওরে বাবা, শ্যাওড়া গাছে ভূত পেতনির দল, নাকি সুরে করছে খেলা নরমুন্ডু বল। কাণ্ড দেখে ভয়ে জড়ো, কাঁপছি থরো থরো, শুকায় গলা, হাজার ডাকেও পাইনি সারা কারো। ফর্সা হতেই কোকিলটাকে ঘুম ভাঙল যেই, চোখ কচলে চেয়ে দেখি কেউ কোথাও নেই। নমস্কার। খুব সুন্দর, খুব ভালো লাগলো। উনি তো খুব ভালো লেখেন, আমাদের সঙ্গে আছেন দীর্ঘদিন। অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা জানাই স্বপনবাবুকে। আমি মাননীয় রাসমণি ব্যানার্জি মহাশয়কে ডাকবো। আমাদের পত্রিকার সঙ্গে যুক্ত অমর একুশের কাব্য, আরও বিভিন্ন লেখালেখি এবং নিজের লেখার ধার খুব সুন্দর। আমি পড়েছি ওনার লেখা, এখন একটি কবিতা শুনি ওনার কাছ থেকে। হ্যালো, নমস্কার। এখানে উপস্থিত সকলকে জানাই আমার শ্রদ্ধা এবং প্রণাম। এই ছোট্ট জলছবিতে লেখা দেওয়ার ব্যাপারে একটা বিষয় ছোট্ট আছে। ছোট্ট জলছবিতে আমি যখন লেখা দিই, আমি যার হাত ধরে এই লেখায় আসি তিনি হলেন আমাদের সিরাজ ভাইয়া। তার নামটা না বললেই নয়। উড়ুক মনে মনের পাখি ছোট্ট জলছবি, রণজিৎ হালদার ভীষণ ভালো,
এবং স্বভাব কবি। অনেকেই কবিতা, অনেকেই ছড়া পাঠ করেছেন, আমি একটা কবিতা পাঠ করছি। কাঞ্চু, এই কাঞ্চু, এই কাঞ্চু, এলাম তোদের পাড়াতে, তোদের বাড়ি যাব না আজকে বিকেল বেলাতে। এই কাঞ্চু, আয় না চলে দেখা করে যাবি, আমার জন্য বেগুন আনিস, এটা আমার দাবি। সেদিন ভোরে তোদের বাড়ি এসেছিলাম আমি, স্বপ্ন সেটা ছিল রে দি, জানেন অন্তর জানে। এই কাঞ্চু, তোদের পাড়ায় কবিতা পাঠ করি, আয় চলে আয় শুনতে পেলে, দেখ তো কেমন পড়ি। এই কাঞ্চু, ঘুগনি মুড়ি আনিস সাথে করে, তোদের পাড়ায় এসেছি আজ টোটো গাড়ি চড়ে। কাঞ্চু, কাঞ্চু ভীষণ ভালো, এই পাড়ার বউ সে, কাঞ্চু আমার আত্মীয় হয়, বলে গেলাম তাই যে। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাই মাননীয় দিদিকে। আমাদের মধ্যে আছেন মাননীয় অরূপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমি ওনাকে মঞ্চে ডাকবো। আমার ইচ্ছা ছিল আজকে অনুষ্ঠানের শুরুতে ওনার গান শোনা হয়নি, একটু গান হবে অরূপ বাবু? একটা গান দিয়ে একটু হোক, তারপর কবিতা। উপস্থিত ভদ্রমণ্ডলীকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি রক্তদানের উপরে লেখা আমার স্বরচিত একটি গান, সেটা আমি এখানে পরিবেশন করছি। রক্ত চাই, রক্ত দাও, রক্ত করো দান, তোমার রক্তে বাঁচবে যেন মুমূর্ষু এক প্রাণ। রক্ত চাই, রক্ত দাও, রক্ত করো দান, তোমার রক্তে বাঁচবে যেন মুমূর্ষু এক প্রাণ। দেহের একটু রক্ত দিতে কত না সংশয়, জেনে রেখো 7 দিনেতেই রক্ত পূরণ হয়। নতুন রক্তে সজীব থাকে রক্তের উপাদান। রক্ত চাই, রক্ত দাও, রক্ত করো দান, তোমার রক্তে বাঁচবে যেন মুমূর্ষু এক প্রাণ। রক্ত চাই, রক্ত চাই, রক্ত করো দান, কলকারখানায় হয় না তৈরি, ফলে না কো গাছে রক্ত। কলকারখানায় হয় না তৈরি, ফলে না কো গাছে রক্ত তৈরির মেশিন সে তো যে যার দেহেই আছে। সকল দানের সেরা দান মহান রক্তদান। রক্ত চাই, রক্ত দাও, রক্ত করো দান, তোমার রক্তে বাঁচবে যেন মুমূর্ষু এক প্রাণ। চিকিৎসাতে প্রতিদিন যা রক্তের প্রয়োজন, সামান্য তার মেলে সেটায় ঘাটতি সর্বক্ষণ। সময়ে না রক্ত মেলায় অকালে যায় প্রাণ। রক্ত চাই, রক্ত দাও, রক্ত করো দান, তোমার রক্তে বাঁচবে যেন মুমূর্ষু এক প্রাণ। সমাজ সেবার মহান প্রতি রক্ত করো দান, রক্তদানে খুশি হয় সর্বশক্তিমান। রক্তদানে বাড়ে বাড়ে নিজের মান। রক্ত চাই, রক্ত দাও, রক্ত করো দান, তোমার রক্তে বাঁচবে যেন মুমূর্ষু এক প্রাণ। রক্ত চাই, রক্ত দাও, রক্ত করো দান। আচ্ছা, ঠিক আছে। বড়বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা গান শুনলাম, কবিতা নয়। যাই হোক, অনেক ভালো থাকবেন একদিন। অনেক শ্রদ্ধা রইল আপনার জন্য। আমাদের মধ্যে আছেন কাশীবাবু, কাশীনাথ মোদক মহাশয়, তারপর শুভ্রাদির পরে আমরা কয়েকজনকে ডেকে নেব। চলো, আচ্ছা চলে আসুন। শুভ্রা ঘোষতে একজন সুলেখিকা, অমর একুশের কাব্য সম্পাদনা করছেন, জলছবিতে লিখছেন, আরও বিভিন্ন পত্রিকায় প্রাপ্তগীতও লিখছেন। এখন শুনে নি ওনার কবিতা। আমি এসেই আপনার প্রথমে ছোট্ট একটু দেরি হয়ে গেছে আমার। জলছবি জলছবি আঁকে হেতা যত কবি, রঞ্জিত হালদার এ ছবির কর্ণধার।
ছোটদের ভাবনাটা সহজ নয় স্বাধীনতা। 30 বছর পথ ছিল না তো রাজকীয় রথ, এভাবেই আগুয়ান হোক জলছবি বহিয়ান। 30 বছর পরে থাকবো না কোনো ভোরে, জলছবি রয়ে যাবে আমাদেরও মনে রাখবে। এরপর যাকে আজকে শ্রদ্ধা জানানো হচ্ছে সেই আমাদের প্রাণের কবি, বিদ্রোহের কবি সুকান্ত ভট্টাচার্য। কিছু কবিতার নাম নিয়ে আমার একটা ছড়া নয়, কবিতা। পেয়েছি পূর্বাভাস আমার ছাড়পত্র, আমার মৃত্যুর পরে গাইবে ঘুম ভাঙার গান। যখন আমি দেখি প্রথম আগ্নেয়গিরি, আমার তখন 18 বছর বয়স। করেছিলাম অনুভব আমার হাতেও আছে একটা কলম, যে কোনো দিন সেও পারে অগ্নুৎপাত করতে, লিখে ফেলতে পারে মৃত্যুজয়ী গান। আমার জীবন একটি মোরগের কাহিনী না, আমিও জ্বলে উঠতে পারি একসাথে। আমি যে দেশলাই কাঠির বংশ। ঘুম নেই আমার চোখে, কেড়েছে সে ঘুম কাশবি। হে মহাজীবন তুমি এসো, দুরাশার মৃত্যু ঘটুক, অনন্য পায় আমরা এসেছি। জনরব উঠেছে আজ জেগে, অনন্য পায় হয়ে এসেছি। ধরেছে চিরদিনের দিন বদলের পালা, জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী। আর তো ছোটে না রানার ঘন্টা হাতে, ডিজিটালের যুগ যে এটা। তারুণ্যের পরাভব মেনে নিতে হবে, পৃথিবীর দিকে তাকাও, আজব লড়াই চলছে চারিদিকে, আজব লড়াই চলছে চারিদিকে। নমস্কার। খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ জানাই সুব্রতকে। আজকের মতো করে, আজকের সময়ের মতো করে লেখা আমাদের বোঝেন কাশীনাথ বাবু, আপনি আসুন। কাশীনাথ বাবুর লেখা আমরা শুনি। আমাদের দীর্ঘদিনের সঙ্গে জলছবির সঙ্গে যুক্ত অন্নদা পত্রিকা দীর্ঘদিন চালিয়ে যাচ্ছেন। খুব ভালো লাগলো আপনি এসেছেন, আমাদের সঙ্গে থেকেছেন। কাজ করার কবিতা শুনি, এরপর আরও অনেকের কবিতা আমরা শুনবো যারা আছেন আমাদের সঙ্গে। নমস্কার। আজকে জলছবির এই 30 বছর পূর্তি উৎসবে আসতে পেরে নিজেকে ভালো লাগছে। অনেক দিনের সম্পর্ক জলছবির সঙ্গে, রণজিৎ বাবুর সাথে, সলিলবাবুর সাথে। সলিলবাবু আজই নেই। তারপর আজকে উপস্থিত যারা আছেন অনেকের সাথেই পরিচয় আছে। আমার মুজামাটি অন্নপূর্ণা বান্ধব সমিতির পক্ষ থেকে একটি আমরা সাহিত্য পত্রিকা অন্নদা নামে প্রকাশ করি, অন্নপূর্ণা পূজার। অনেকেরই লেখা পেয়েছি, আমি মা কালী এবং ভোলানাথ শঙ্করকে প্রণাম জানাই এবং সুকান্ত ভট্টাচার্যের প্রতিও রইল আমার শ্রদ্ধা ও প্রণাম। রণজিৎ বাবুকে জানাই আমার অন্তরে প্রণাম ও শ্রদ্ধা। আমি একটা আমার স্বরচিত লেখা পাঠ করছি। দেখে আমার নাম্বার আছে। আকাশে হেলান দিয়ে রামধনু ওই, সূর্যের আলো মেখে খুশিতে থই থই। বৃষ্টি স্নানের শেষে আকাশ ঝলমল, নদী জল ঢেউ তুলে করে টলমল। গাছে গাছে দোলা দিতে বাতাসের নেই মানা, প্রজাপতি খুশি মনে মেলে দেয় ফুলে ডানা। পাখিদের কলরবে মুখরিত চারিদিক, মনে হয় ছোট বড় এসে সব দেখে নিক। নমস্কার। আচ্ছা, আপনার নাম্বার আছে? খুব সুন্দর। কাশীনাথ বাবুকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা জানাই। আমি মঞ্চে ডেকে নেব মাননীয় পাপিয়া দে মহাশয়া। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় প্রবীর দাস ঘোষ মহাশয়। অসুস্থ ছিলেন, অ্যাক্সিডেন্ট হয়েছিল। খুব ভালো লাগলো আপনাকে দেখে। আপনি আসুন মঞ্চে। বৈশাখী বসু সিংহ রায়, চলে এসো। অশোকা দিয়ে আছে আমাদের মাঝখানে, অশোকা দিকে মঞ্চে ডাকবো আমি। মাননীয় সিদ্ধার্থ মিত্র মহাশয়, মাননীয় রাজীব মিত্র মহাশয়, আপনাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের লেখা শুনবো এখন আমরা। এখন মাননীয় পাপিয়া দিকে আমি যাবো মঞ্চে।
4 তারিখে অনুষ্ঠান যাবে তো উন্নয়ন করতে? আচ্ছা আমি বলে দেবো। ভালো আছেন? চিনতে পারলে? নমস্কার। এখন আমি রঞ্জিতদাকে তো জানাবই আমার শ্রদ্ধা, তার সঙ্গে সঙ্গে সামনে ইলেকশন আসছে, সেই নিয়ে লেখা একটা ছড়া শোনাচ্ছি এবং তার সঙ্গে সবাইকে আমি প্রণামও জানাচ্ছি। ছড়ার নাম ভোট রঙ্গ। ইলেকশনের ঢাক বেজেছে, ইলেকশনের ঢাক, নাওয়া খাওয়া এবং বিধো এখন মাথায় থাক। আয়না ভোদা ওরে হাঁদা দেখরে ভোটের রঙ্গ, ভোট পড়বে কেমনে মাতে মোদের প্রিয় বঙ্গ। ব্যস্ত কেমন ছোট বড় মাঝারি সব নেতা, দাদা দিদির পাখির চোখই ভোট লড়াই ছাড়ছে ভাষণ নরম গরম, শিলান্যাসের ধুম, স্ট্র্যাটেজি ঠিক করতে গিয়ে ছুটছে রাতের ঘুম। দফায় দফায় কর্মসূচি, প্রতিশ্রুতির নদী, যেন তেন প্রকারেণ জিততে হবে গদি। চলছে কাদা ছোড়াছুড়ি নানান মার ও প্যাচে, সামালকে চল এসআইআরের খাঁড়া আবার আছে। ভোটটা ঠিক হোক ছাপ্পা ধাপ্পা, চাই না গন্ডগোল, সবার মুখে খাবার উঠুক হরি হরি বল। এবারে কবিতা কি খাচ্ছি দেখে নে। জল ছবির রঞ্জিত দাকে। জল ছবিকে কে দেবে জল, কেই বা দেবে ছবি, কে দেবে রং, কেই বা তুলি, কার আছে সেই হবে। জল ছবি তো তোমাদেরই মনের গোপন কথা, তোমাদেরই ইচ্ছে করি লুকিয়ে আছে সেটা, সাজিয়ে নিয়ে সে সব কথা। জল ছবি যে আঁকেন যত্ন করে জল দিয়ে রোজ এই মালা যে গাঁথেন, তোমরা তাকে আপন করে মনে রেখো বাপু, তিনি তোমাদের কাছের মানুষ, তিনি রঞ্জিত কাকু। ছোট্ট ছোট্ট ফুলের মতো তোমরা শিশু মিলে, আপন মনের রং মিশিয়ে এ বই নেবে তুলে। খুব সুন্দর লাগলো আমাদের দিদির কবিতা। অনেকদিন আমাদের সঙ্গে জড়িয়ে আছেন, আপনি খুব ভালো থাকবেন, অনেক অনেক শ্রদ্ধা রইল। আমি মঞ্চে মাননীয় শিবরাম মহন্ত মহাশয়কে ডেকে নেব। এখন আমরা কবিতা শুনব বৈশাখীর কাছ থেকে। বৈশাখী বসু সিংহ রায় দীর্ঘদিন আমাদের সঙ্গে জড়িয়ে আছে। বৈশাখী খুব ভালো গানও করে লেখে। ঠিক আছে, শুন। এখানে আসতে পেরে প্রথমেই আমি সমস্ত সুধীজনকে আমার প্রণাম জানাই। এখানে আসতে পেরে মনে হচ্ছে আমি যেন আমার এক বাড়িরই আর এক বাড়িরই প্রাঙ্গণে এসেছি। সলিল জেঠুর হাতে হাতে করি লেখার, আমার হাতটা সমানভাবে ধরেছিলেন বুলবুল জেঠু, দীনবন্ধু হাজরা এবং রণজিৎ জেঠু। সিরাজদা আমাকে নতুন করে বিয়ের পর অনুপ্রাণিত করেছিলেন লেখার জন্য। অরূপ কাকু তো আমার সেকেন্ড ফাদার ফিগার, তো কার কথা বলবো না। স্বপন কাকু, প্রত্যেকে আমার জন্য অনেক অনেক করেছেন, তাদের সকলকে আমার বিনম্র প্রণাম। প্রথম কবিতাটা আমি ছোট্ট জলছবির উন্নতির শুভেচ্ছার জন্য লেখা। কবিতাটির নাম শুভেচ্ছা। জীবনের প্রতিটি পদে পদে তোমার সমৃদ্ধি আসুক সফলতার সমানুপাতে। জীবনের প্রতিটা স্তরে স্তরে তোমার উত্তরণ আসুক জ্ঞানের শুভ আলোকপাতে। জীবনের প্রতিটা অধ্যায়ে তোমার মৌলিকতা আসুক নিত্য বহতারি ধারাপথে। এবার আরেকটি ছোট্ট কবিতা। আমার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা খুব করে ধরেছিল, ম্যাডাম আপনি একটা আমাদের জন্য কবিতা লিখে দিন। সেটাই এখানে মঞ্চস্থ করছি, কারণ ছোট্ট জলছবি তো ছোটদেরকে নিয়েই। আমরা নূতন যুগের দূত, আমরা নূতন যুগের দূত, বিশ্বায়নের যজ্ঞশালায় অর্পিত শিবদ্রম। বিশ্বলীলার ব্রহ্মনাদে ওম ধরে যে বুক, আমরা সেই নূতন যুগের দূত। আমরা গর্বিত করি ভারত লক্ষ্মীরে, আমরাই সেই সুখ। আমরা নূতন যুগের দূত, আমরা বাধাহীন, আমরা বেদহীন, আমরাই উজ্জ্বল সেই মুখ।
আমরা নূতন যুগের দূত, আমরা নির্মল, আমরা দীপ্ত, আমরা সৃষ্টি সুখের উল্লাস, আমরা ক্ষিপ্র, আমরা দাতা, আমরা সর্বভূত, আমরা সেই নূতন যুগের দূত। ধন্যবাদ সকলকে। খুব সুন্দর লাগলো বৈশাখীর লেখা। বৈশাখী খুব ভালো লেখেও এবং খুব উদাত্ত কণ্ঠে কবিতাও বলে। এরপর আমাদের মধ্যে আছেন শিবরাম বাবু, আমি ওনাকে একটু মঞ্চে ডাকি, আসুন। এক কাপ খাই, এক কাপে হবে না। এবং মঞ্চে গিয়ে গেছে আগে ভদ্র মহোদয় এবং শ্রোতাবৃন্দ, আমি নিজে খুব গুরুতর অসুস্থ, সেই অবস্থাতে আমি এসেছি। তার কারণ হচ্ছে অনেকগুলি, সেগুলো এখানে বলতে চাই না। রঞ্জিত আমার ক্লাসমেট, রঞ্জিতের সাথে আমি পড়তাম, তখন থেকে আমার জানাশোনা। আর পরবর্তীকালে আমি বিভিন্ন, ওই যে নৌশদ মল্লিক বলল উন্মেষ পত্রিকা, সেই 70 সালে আমরা পত্রিকা বার করেছি, সেই পত্রিকার নাম ছিল উন্মেষ। সেখানে রঞ্জিত লিখত, আমাদের কবিলপুরের সলিল দা লিখতেন, দীনবন্ধু হাজেরা লিখতেন, আমরা সবাই ওখান থেকেই আমাদের কবিতা লেখা শুরু হয়। পরবর্তীকালে রঞ্জিত আমাকে যখনই বলে লেখা পাঠাবার কথা আমি দিই, ও সংকলনে আমার একটি লেখা 21 পাতায় আছে, অধিবেশী দিদি সাজুদি, ওইটার আমি পড়ছি না, একটু পড়ে নেবেন, ওটাও হাসি। অধিবেশী দিদি শাশুড়ি 21 পাতায়। এছাড়া আজ একটি ছোট্ট আর একটা হাসি এই ছড়া আমি আপনাদের শোনাতে চাই। এটা হচ্ছে মজারু। এটা একদম ছড়া হাস্যকৌতুক। মামার বাড়ি এসে মজাই পেলাম শেষে, দিদিমা দেখি কলপ করেন রসগোল্লার রসে, তাই না দেখে বলবো কি ভাই, লুকিয়ে দেখে দাদা মশাই, তাড়াতাড়ি লাগায় কালি পাকা গোফের কেসে। মামা মামি ভীষণ হাসেন, ওদের সাথে বাবাও হাসেন, পিছন পিছন আমরা সবাই লুটিয়ে পড়ি হেসে। সেদিন দেখি সাঁঝের বেলায় দাদুর সাথে তুলসী তলায় দাদু দিদিমা দাঁড়িয়ে আছেন নববধূর বেশে, মুখে দিয়ে দুখিলি পান, মামার মাসি শঙ্খ বাজান। হঠাৎ মামার মেশো ভিড়মি খেলেন 5-7 বার কেসে। নমস্কার। খুব সুন্দর, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা জানাই শিবরাম বাবুকে। আমাদের মধ্যে আছেন মাননীয় প্রবীর দাস ঘোষ মহাশয়, আমি ওনাকে ডাকছি মঞ্চে এখন, আসুন। উনি আমাকে জানিয়েছিলেন যে অসুস্থ আছি, যেতে পারবো না। আচমকা ওনাকে দেখে আমার খুব ভালো লাগলো, এই কারণে একটা লেখা পাঠিয়েছিলেন, বলেছিলেন পাঠ করে দিতে, যাক উনি পাঠ করছেন, এটা খুব ভালো বিষয়। ঠিক আছে, আপনি বলুন। প্রথমেই মা কালীর চরণে প্রণাম। ছোট্ট জল ছবি 30 বছর পদার্পণ করলো এবং আগামী 30 বছর সদর্পে চলবে, এটাই আশা রাখি। সলিল মিত্র মহাশয়ের সঙ্গে যোগাযোগ করে উনি আমাকে ছোট জলসেনের সঙ্গে যোগাযোগ করে দেন। পরবর্তীকালে বন্ধু স্বপন হালদার আরও ঘনিষ্ঠতর করে। যাই হোক, আমার একটি চোখের প্রবলেম আছে, আমি ছোট লেখা পড়তে পারবো না। সবাইকে নমস্কার এবং
ছোটদের স্নেহ জানিয়ে আমি একটু বড় লেখা পাঠ করছি। কয়েক বছর আগে, মানে বছর তিনেক আগে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপকে আমরা হারিয়েছি। বিশ্ববিদ্যালয় আমাদের স্বপ্নের দ্বীপ। আমাদের ছেলেমেয়েদের সেখানে পাঠাই আমাদের স্বপ্নের দ্বীপকে উজ্জ্বল করার জন্যে। তারাও স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে চলবে এই আশা নিয়ে। কিন্তু অনেক দ্বীপকেই অকালে নিভে যেতে হয়। আজ কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে সামনে রাখা হয়েছে। তারই পদানুসরণে আমার একটি লেখা অমর একুশের কাব্যে প্রকাশিত হয়েছে, সেটাই পাঠ করছি। স্বপ্ন বনাম রাগী, অবাক পৃথিবী অবাক করলে তুমি, নিরাশয় ভরা সভ্য শিক্ষা ভূমি। অবাক পৃথিবী অবাক করলে তুমি, এখনো দেখি অভিজাত নোংরামি। স্বপ্নদ্বীপেরা মত্ত না জানি সুরায়, আঘাত হানছে স্বপ্নদ্বীপের চূড়ায়। অবাক পৃথিবী অবাক যে পরাধীন, স্বপ্নদ্বীপেরা হয় যে উজ্জ্বলহীন। অবাক পৃথিবী আমরা যে পরাধীন, বক্ষ পাঁজরে জমে ক্ষোভ দিন দিন। অবাক পৃথিবী অবাক করলে আরো, দেখি এই দ্বীপে শিক্ষা নেই কো কারো। অবাক পৃথিবী অবাক করলে আরো, র্যাগিং নেশায় অমানুষ হতে পারো। অবাক পৃথিবী অবাক যে বারবার, দেখি এখানেতে র্যাগিংয়ের কালচার। হিসেবের খাতা যখনই নেবে যে হাতে, দেখবে তখনই ছত্রধররা সাথে। স্বপ্নদ্বীপেতে কেন যে হাজির হলাম, নুড়ির বদলে মৃত্যুরই দেখা পেলাম। স্বপ্ন কুড়াতে কি আঘাত মাগো পেলাম, স্বপ্নদ্বীপকে বুকে চেপে নিভে গেলাম। এদেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম। অবাক পৃথিবী অবাক ছিলাম, তোমাকে সেলাম। নমস্কার। ছোট্ট জলছবির উপর যে ছড়াটা আছে সেটা চন্দন হালদারকে বলছি পাঠ করে দিতে। আচ্ছা, আমি পাঠ করব। আসুন অদ্রিয়ান, তুমি এসো। অদ্রিয়ানের একটা কবিতা শুনে নিই আমরা, ছড়া, ছোট্ট ছড়া। এরপর আমাদের অশোকাদি আছে, সিদ্ধার্থদা আছে, রাজবিদা আছে। চলো শুরু করো। নমস্কার। এসো কবি অরূপ বন্দ্যোপাধ্যায়, এসো আমরা শপথ করি, এসো আমরা শপথ করি। মিথ্যে কথা বলবো না, যতই আসুক বাধা বিপদ, ভয়ে আমরা টলবো না। মনের আধার দূর করতে জ্বালাবো জ্ঞানের আলো, পৌঁছে দেব এই সমাজের যত কিছু আছে কালো। মন দিয়ে করবো লেখাপড়া, হব মানুষের মতো মানুষ, নিজের স্বার্থ পূরণ করতে যেন না হারায় মানুষ। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। এরপর আমাদের অশোকাদির লেখা আমি শুনবো। নাতির জন্য একদম ছোট, ছোট লিখেছেন, 2 লাইন বেশি লিখুন। তার আগে আমাদের প্রবীর বাবুর একটা লেখা আমি একটুখানি বলে দিই। উনি পাঠিয়েছিলেন ছোট্ট জলছবির জন্য। বাংলা মাঝে দেয় যে উঁকি 30 বছর আগে, ছোট্ট তবু জলছবিটার অনেক কথাই জাগে। ইচ্ছেগুলো পানসি পেল অজানা এক সুখে, মিত্র হয়ে স্নিগ্ধ সলিল ঠাঁই দিল তার বুকে। ছোট্ট তরি পাল্টি তুলে ভাসল বুঝি জালে, ভাসল বুঝি জলে, কিন্তু বাতাস ছাড়ল কি শ্বাস স্বপ্নগুলো টলে। হালটি চেপে ভীষণ রণে কলম তরবারি, 30 বছর টিকে আজও রণজিৎ হালদারি।
অনেক অনেক ধন্যবাদ কবির বাবুকে, আপনার লেখা আমি পড়লাম। আপনি খুব ভালো থাকুন। এখন অশোকাদির কথা শুনি, তারপর সিদ্ধার্থদা আছে, রাজীবদা আছে। ভোলা বাবাকে আর কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে আমার প্রণাম জানাই। এখানে উপস্থিত জ্ঞানী গুণীজনকে আমার প্রণাম জানাই। আমার বন্ধু বান্ধবদের শুভেচ্ছা আর ছোটদের আমার আশীর্বাদ জানাই। এই যে সাহিত্য সভা হচ্ছে, এটা আজকে দেখে খুবই ভালো লাগছে, কেননা এই 50 বছর পিছিয়ে গেলে এরকম অনুষ্ঠান আমাদের ভান্ডারহাটিতে হতো না, মানে আশেপাশেও সেরকমভাবে হতো না। সাহিত্য চর্চা চলতো বাড়িতে, আমি দেখেছি বাড়িতে সলিল কাকু, দীনবন্ধু কাকু, আরও অনেক কাকু ছিলেন, তাদের নিয়ে সাহিত্য সভা করতেন, বাবা লেখালেখি করতেন। আর স্বপনরাও এসেছেন বাড়িতে, সবার দাদা ছিলেন বাবা গান, গল্প, কবিতা, নিজে গায়ক ছিলেন, নিজে গীতিকার, সুরকার, হ্যাঁ, কবি, ছিলেন শিক্ষক, শিক্ষকতা করতেন। সকলকে নিয়ে কবিতা পাঠান, সেই ছোটদের কবিতা, তার একটা ছোট্ট কবিতা আমি কবি নই, একটু লিখছি এখন, বাবার কবিতাটা পাঠ করে শোনাচ্ছি। গন্ধ যেতে নাকেতে, হাত বাড়িয়ে তাকেতে, পেয়ে গেলাম কলার ছড়া, লাগিয়ে দিলাম তাকেতে, বাইরে দেখি তাকিয়ে, পাকিয়ে দাঁড়িয়ে আছে মেজো দাদা, বেবি ঘুষি হাঁকিয়ে। হঠাৎ দেখি সেই দাদা বার করে তার গাছ সাদা, দুষ্টু মেয়ে বলেই হাতে লজেন্স দিলেন এক গাদা। বাবার কবিতা বললাম। এবার আমার ইচ্ছা করছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা পাঠ করতে, কিন্তু এই কবিতাটা আমি 50 বছর আগে স্কুলে পাঠ করেছি, এখন পাঠ করতে পারবো কিনা জানি না, আমি চেষ্টা করবো, ভুল ত্রুটি মার্জনা করবেন। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ঠিকানা। ঠিকানা আমার চেয়েছো বন্ধু, ঠিকানার সন্ধান আজও পাওনি, দুঃখ যে দিলে করবো না অভিমান। ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পর্ণকুটির গড়ি। আমি যাযাবর কুড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। বন্ধু ঘরের খুঁজে পাই না কো পথ, তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত। বন্ধু আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া ক্ষতে, আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে। ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, রুশ, চীনের কাছে আমার ঠিকানা বহুকাল ধরে যেন গচ্ছিত আছে। আমাকে কি তুমি খুঁজেছো কখনো সমস্ত দেশ জুড়ে, তবুও পাওনি? তাহলে ফিরেছ ভুল পথে ঘুরে ঘুরে। আমার হদিস জীবনের পথে মন্বন্তর থেকে ঘুরে গিয়েছে যে কিছু দূর গিয়ে মুক্তির পথে বেঁকে। বন্ধু কুয়াশা সাবধান এই সূর্যোদয়ের ভোরে, পথ হারিও না আলোর আশায় তুমি একা ভুল করে। বন্ধু আজকে জানি অস্থির রক্ত নদীর জল, নীরে পাখি আর সমুদ্র চঞ্চল। বন্ধু সময় হয়েছে এখনো ঠিকানা অবজ্ঞাত। বন্ধু তোমার ভুল হয় কেন এত? আর কতদিন দু চক্ষু কচলাবে, জালিয়ানওয়ালার যে পথে শুরু সে পথে আমাকে পাবে। জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে, কুব্ধ এ দেশে রক্তের অক্ষরে। বন্ধু আজকে বিদায়, দেখছো উঠল যে হাওয়া ঝোড়ো, ঠিকানা রহিল এবার মুক্ত স্বদেশেই দেখা করো। ধন্যবাদ আমাদের দিদিকে, খুব ভালো লাগলো। আগামী দিনও পাশে পাবো এটুকু চাই। সিদ্ধার্থ মিত্র, আমি ওনাকে ডাকবো এখন মঞ্চে।
আমাদের মাননীয় সলিল মিত্র মহাশয় যিনি আজ আর নেই, অনেক অনেক শ্রদ্ধা প্রণাম সলিল বাবুকে। আমাদের পত্রিকার সঙ্গে দীর্ঘদিনের ছায়া সঙ্গীর মতো ছিলেন। সিদ্ধার্থদার কবিতা এখন শোনা। নমস্কার, আমি প্রথমেই এই মায়ের মন্দিরে মাকে প্রণাম জানিয়ে এবং বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে আমি দুটো চারটি কথা বলবো। এই জলছবি পত্রিকার 30 বছর যে অনুষ্ঠান চলছে, আমি কোথাও যদি যাই বাইরে একটা পরিচয় দিই যে আমরা একটা পত্রিকা বার করি, পত্রিকাটার নাম হচ্ছে জলছবি। তো জলছবির সঙ্গে আমাদের এই ভান্ডারহাটি এলাকার মানুষের পরিচয় জড়িয়ে আছে। জলছবির কথা, ছোট জলছবির কথা শুধু ভান্ডারহাটি ধনেখালি নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে এবং তার কৃতিত্ব একজনেরই, সেটা হচ্ছে রণজিৎ কাকুর। যদিও এর জন্মলগ্নে আমার বাবা সলিল মিত্র ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি, তারপরে রাজীব আমার ভাই ও সম্পাদক ছিল, বুলুল কাকু ছিলেন, দীনবন্ধু কাকু ছিলেন, তাদেরও আন্তরিকতা ছিল। তো তখন গড়ে উঠেছিল এই পত্রিকাটি, কিন্তু একটা পত্রিকা গড়ে তোলাটাই কথা নয়, এটাকে দীর্ঘ 30 বছর চালিয়ে নিয়ে যাওয়াটা একটা কঠিন কথা, কঠিন পথ, এবং সেই পথটা শক্ত হাতে ধরে চলেছেন, আজও চালিয়ে যাচ্ছেন রণজিৎ কাকু। তাকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই। রণজিৎ কাকু বা আমার বাবা সলিল মিত্র, দীনবন্ধু কাকু, বুলবুল কাকু, এনারা শুধু লিখতেন না যে আমি লিখছি প্রচারটা আমার হবে, সেরকম না। এনারা চাইতেন যে আরও নতুন নতুন লেখক, কবি, ছড়াকার সৃষ্টি হোক। যে কোনো স্কুলের ছেলে মেয়েদের, বাচ্চাদের উৎসাহ দিতেন, তোরা লেখ, যেটা জানিস সেটাই লেখ, কোথাও ভ্রমণে গেছিস সেটাই লেখ। এই যে প্রেরণা, এই প্রেরণাটা ওনারা দিতেন। তাই এই জলছবির হাত ধরেই অনেক বড় বড় কবি, লেখক সৃষ্টি হয়েছেন এবং তারা পশ্চিমবাংলার বিভিন্ন বড় বড় পত্রিকায় আজকে লিখছেন। একটু আগে রণজিৎ কাকু বলছিলেন, একটু অভিমানও ওনার কথায় ছিল। তো যাই হোক, যারা বড় হয়েছেন বড় হোক, জলছবির হাত ধরে আরও এগিয়ে চলুক, আরও নতুন নতুন ছেলেরা তৈরি হোক, উঠে আসুক। এবং সকলকে বলবো যে এখানে যারা উপস্থিত আছেন তারা বেশিরভাগই 50-এর ওপরে প্রায় বয়স। তো নতুন প্রজন্ম কিন্তু এই লেখালেখির দিকে কিন্তু আর এগিয়ে আসছে না, তাদের ঝোঁকটা একটু অন্যদিকে। এই নতুন জগৎ, স্মার্টফোনের জগৎ নতুন অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। বই পড়া, নেশা, এগুলো হারিয়ে যাচ্ছে। তাই সকলের কাছে অনুরোধ করব যে এইটাকে আপনারা ধরে রাখুন এবং নতুন প্রজন্মকে আরও তুলে আনুন। আমিও সেটা চেষ্টা করছি এবং আমি এখন দু একটা ছড়া বলবো, কারণ এই জলছবির হাত ধরেই ছড়া লেখা আমার শেখা। আর এখন লিখছি, ছড়া নিয়ে একটু নাড়াচাড়া করি, ছন্দ নিয়ে নাড়াচাড়া করি এবং কলকাতা বা বিভিন্ন জায়গায় একটু একটু ছাপা হচ্ছে। অনেক বড় বড় লেখক ছড়া লিখে গেছেন, আমরা কিছুই নয়, তবু ভালো লাগে, লিখতে ভালো লাগে, তাই লিখি। একটা দুটো ছড়া পড়ছি।
জলছবিতে দীর্ঘদিন আগে প্রকাশিত হয়েছিল একটি ছড়া, সেটা উড়ুক বনের মনের পাখি। এখানে রণজিৎ কাকু স্থান দিয়েছেন, ছড়াটা পাঠ করছি। সবাই থাকি মিলেমিশে, সবুজ মাঠ আর নদীর ধারে আমাদের এই গ্রাম। আমরা থাকি একই সাথে, রাজু রহিম রাম। শরৎকালে দুর্গা পূজা, পুজোয় ভীষণ মজা। একই সাথে মালা গাঁথে হাসিনা আর পূজা। এ গ্রামে হয় ঈদ উৎসব, আলোয় সাজে গ্রাম। আনন্দেতে সবাই মাতে, রাজু রহিম রাম। সবাই থাকি মিলেমিশে, বিবাদ করি না। করলে বিবাদ মা কাঁদবে, গ্রাম আমাদের মা। আর একটা বলে শেষ করব, কারণ অনেকেই আছেন। অন্যরকম আকর্ষণ, ঝিকঝিক ট্রেনে চড়ে ইচ্ছে মতো ভ্রমণ করো। খরচ কিছু বাড়তি হবে যদি জাহাজ বিমান চড়ো। ঐতিহাসিক স্থাপত্য রাজস্থানের আজমিরে, বরফ পাহাড় ভূস্বর্গ দেখতে পাবে কাশ্মীরে। চাঁদের আলোয় আগ্রাতে শাহজাহানের তাজমহল, চোখ জুড়বে প্রাণ ভরাবে, মনকে দেবে ভীষণ দোল। হরিদ্বারে গঙ্গার স্রোত দেখতে সবাই ভালোবাসে। সন্ধ্যাবেলায় হয় আরতি, আলো ঝলমল প্রদীপ ভাসে। নায়াগ্রা ফলস, মৌসুমি ফলস, ঝর্ণা আছে অনেক রকম। পাহাড় থেকে জলের ধারা আছড়ে পড়ে ঝমঝমাঝম। সাগর পাহাড় জারোয়া জঙ্গি অঙ্গি, সবুজের দ্বীপ আন্দামান। পোর্ট ব্লেয়ারে নেমে দেখো প্রকৃতির এক বিরল দান। অভয়ারণ্য জলদাপাড়া, বাঘ কুমিরের সদর বন দেখতে হলে স্টিমার চেপে ঘুরতে হবে অনেকক্ষণ। জঙ্গল, হ্রদ, পাহাড়, সাগর, ঐতিহাসিক নিদর্শন। ভ্রমণ মানে অ্যাডভেঞ্চার, অন্যরকম আকর্ষণ। নমস্কার। বাহ, খুব সুন্দর। সিদ্ধার্থদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সিদ্ধার্থদার লেখার হাত আরও এগিয়ে চলুক, আরও নিত্য নতুন পত্রিকায় লিখুক। রাজীবদাকে ডাকবো আমাদের এই মুহূর্তে। রাজীবদা আমাদের জলছবির সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুর মতো সঙ্গে, আমাদের পত্রিকার সহ সম্পাদক। রাজীবদার লেখা শুনিয়ে পর আমাদের যারা যারা আছেন আমরা সকলকেই মঞ্চে একবারে ডেকে নেব, তাদের লেখা শুনে আমরা অনুষ্ঠান শেষ করবো আজকে। এখন রাজীবদার লেখা শুনি। নমস্কার। কেশবপুর কালীতলার মঞ্চে দাঁড়িয়ে মা কালী, বাবা মহেশ্বরকে প্রণাম এবং উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি ছোট্ট জলছবির সহ সম্পাদক হিসেবে দু একটা কথা বলব। পত্রিকার 30 বছর পূর্ণ হলো। সমস্ত কৃতিত্বটাই একা রণজিৎ কাকুর। তবে আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে এই কারণেই, কারণ আমি প্রখ্যাত শিশু সাহিত্যিক সলিল মিত্রের ভাইপো এবং এই রণজিৎ কাকুর সঙ্গে যুক্ত হতে পেরেছিলাম। আজ থেকে 30 বছর আগে, 30 বছর কেন 32 বছর আগেই, যখন 1400 সালে ছড়ায় 1400 সংকলনটি হয়েছিল রণজিৎ কাকু, জেঠু এবং বিজনদার সম্পাদনায়, আমি তখন থেকেই রণজিৎ কাকুর কাছে এসেছি। সেই থেকে আজকে 32 বছর, 32 সাল, 32 বছর হয়ে গেল। এবার ওই সংকলনটা হওয়ার কিছুদিন পরেই রণজিৎ কাকু জেঠুর কাছে একদিন একটা রকম বৃষ্টির বেলাতে, জেঠুর বাড়িতে আমি তখন ছিলাম, তখন একটু একটু লেখার ইচ্ছা হয়েছিল বলে জেঠুর কাছে, মানে গ্র্যাজুয়েশনের কমপ্লিট করার পর তখন ফাঁকা সময় একটু একটু জেঠুর কাছে যেতাম, বইপত্র পড়তাম, একটু লেখার ইচ্ছা জেগেছিল। সেই সময় রণজিৎ কাকুর সঙ্গে পরিচয়। রণজিৎ কাকু গিয়ে, মানে ছোট্ট জলছবি পত্রিকাটা, তখন যদিও নামটা শুধু জলছবি ছিল, অমিয়াদি বললেন যে জলছবি, তারপরে ছোট্ট হলো। আমরা মনে হয় ছোট্ট হয়ে যেতে পারলে ভালোই হয়, কারণ ছোট্ট নামটা জলছবির, মানে ব্যাপারটা হচ্ছে যে জলছবি নামটা তখন ছিল, কিন্তু তারপরে এই সরকারি ওই রেজিস্ট্রেশনের জন্য দুটো টার্মের প্রয়োজনে বোধহয় ছোট্ট কথাটা এসেছিল, ছোট্ট জলছবি। সেই জন্যই মানে সরকারি খাতাতে রেজিস্ট্রেশনটা ছোট্ট পত্রপত্রিকার দলেতে ছোট্ট হয়েছিল। যাই হোক, এবং সেই সংখ্যার, মানে উদ্বোধনী সংখ্যার প্রথম
পাতাতে আমার লেখাটা যাত্রা হলো শুরু বলে ছাপা হয়েছিল। সেইটা আমার সত্যি খুব গর্ব অনুভব হচ্ছে আজকে দাঁড়িয়ে, যে আজকে পত্রিকাটা ছোট্ট জলছবি সত্যি করেই একটা শুধু পত্রিকা বললে হবে না, এটা একটা সত্যি সংগ্রাম। একজন মানুষ নিজের হাতে লেখা সংগ্রহ থেকে শুরু করে লেখাটা নিজের প্রেসে নিজের হাতে কম্পোজ করে ভুল ত্রুটি ঠিক করে সেইটার দায়িত্ব নিয়ে সবার কাছে পাঠানো পৌঁছানো এক বিশাল কর্মকাণ্ড। আমি তখন রণজিৎ কাকুর যখন বাড়িতে প্রেস ছিল আমি আসতাম, মাঝে মাঝে এসে দেখতাম ওখানে, বেশ তখন একটা অন্যরকম ইচ্ছা ছিল, আসতাম দেখতাম কাকু কীরমভাবে লেখা কীরমভাবে সেট করছে, কীরমভাবে মাঝে মাঝে আমাকে বলতো খোঁজো দেখিনি কোন লেটার, কিন্তু আমি তো কোনোদিন খুঁজে তাকে সোজা করে বসাতে পেরেছি বলে মনে হয় না। কিন্তু আসতাম দেখতাম এখানে টালির ঘরেতে প্রেসটা যখন ছিল, সেই প্রেসেতে খুব ভালো লাগতো বেশ ব্যাপারটা, তখন একটা অন্যরকম আন্তরিকতা ছিল। এখন যদিও সাহিত্যটা তারপর 30 বছর আমাদের পত্রিকাটা চলছে যেরকমভাবেই হোক, কিন্তু খুব কষ্ট করেই চলছে। আমরা নিজেরা ওই নামেই সম্পাদক, সহ সম্পাদক, আমি সম্পাদকই সব কিছুই করছেন, আমার পেছনের ওই সহটা হয়তো যোগ করা আছে, কিন্তু কাজের বেলায় কিচ্ছু নেই, নাথিং, একদম জিরো। কাকুকে আমি একটুও সাহায্য করি না এখন, একদম খুব সত্যি কথা। একটুও সময় হচ্ছে না, একটুও কোনো রকম নিজেদের লেখালেখিও উঠে গেছে প্রায় একরকম, ও হয় না, সাংসারিক চাপ, নানা রকম চাপ, যাই হোক। কিন্তু তবুও আজকে যে আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি সত্যি খুব নিজেকে খুব একটা গর্ব মনে হচ্ছে এটার জন্য। আমার খুব ইচ্ছে ছিল যে কাকু একবার পাশে আসুক, অন্তত এই ব্যানারটাতে একটা ছবি কাকুর সঙ্গে আমার নিতে ইচ্ছা করে, একবার অন্তত আসুন, যে আপনার সঙ্গে অন্তত আমার একটা ছবি অন্তত থাকুক, এইটা একটা স্মৃতি হিসেবে। এবং অনেকেই আমাদের বলেছেন যে আমাদের 30 কেন, আমরা 50-এ নিয়ে যাব। এবং হ্যাঁ, আমরা নিশ্চয়ই চেষ্টা করলে আমরা পত্রিকার 50 বছর পূর্তি উপলক্ষেও এইখানে আমরা কেশবপুর মায়ের কাছে দাঁড়িয়ে মায়ের ইচ্ছায় সবার যদি আমাদের মধ্যে ইচ্ছাটা থাকে তাহলে কিন্তু আমরা পারবো, নিশ্চয়ই পারবো। হয়তো বয়স তখন সবারই বাড়ুক, কিন্তু আরও 20 বছর আমরা চাই রণজিৎ কাকুকে আমাদের পাশে এইভাবেই এরকম করেই। কাকুর সঙ্গে আমার একটা ছবির দরকার একটুখানি, আমি ওই জন্যেই এইটা আমার সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকে। কাকু আমার কাঁধে হাত রেখেছেন এবং লেখালেখির ক্ষেত্রে উনি সবসময় রেখেছেন, সেটা একটা ব্যাপার। ঠিক আছে, যাই হোক, ছোট্ট জলছবি আমাদের চলবে, 30 বছর হয়েছে। 30 বছর নয়, আমরা নিশ্চয়ই চাইবো, আমাদের সবার একান্ত ইচ্ছায় এটা 50 বছরে যাবে। কলকাতায় এই পত্রিকাটা লেখালেখির জন্য আমাকে শ্রদ্ধেয় শিশু সাহিত্যিক, হ্যাঁ বর্তমানে প্রয়াত শ্রদ্ধেয় শ্রী ভবানী প্রসাদ মজুমদারকে এই ছোট্ট জলছবি আমাকে বহু কাছে এনে দিয়েছিলেন। ওনার সঙ্গে যে আন্তরিকতাটা, ওনার সঙ্গে যে মেলামেশাটা সৃষ্টি আমার তৈরি হয়েছিল, তার কিন্তু বন্ডিংটা কিন্তু এই কাকুর হাত ধরেই, এবং সেটা জেঠুর হাত ধরেও, যে এতে এই ছোট্ট জলছবি পত্রিকার জন্য উনি তখন বাড়িতে ল্যান্ড ফোনে, আমি তখন তার এসব রেকর্ডিং ফোনে এসব ব্যাপার ছিল না, কিন্তু যাই হোক উনি বলতেন একটা করে লাইন, ভবানী কাকু পুজোর লেখার জন্যে আমি লিখতাম ল্যান্ড ফোনেতে। যাই হোক, আর বেশি কিছু না বলে আমি একটা ছোট্ট ছড়া, একটা মজার ছড়া আপনাদেরকে বলছি। এবার আমি খুশি, চিন্তা এলো মাথায়, বসে বসে এঁকে ফেললাম একটা বিড়াল খাতায়, এঁকেই পেল হাসি, গুটিসুটি কেমন যেন ঝিমোয় বাঘের মাসি, নেই কোনো তার রাগ দেখতে দিলুম গায়ে হলুদ কালো দাগ, দিয়েই হলো মালুম, মাসি এবার বনপো হয়ে জোর করলো হালুম, লাগলো ভীষণ ভয়, বাঘ বললে আমায় নিয়ে আর তো হাসি নয়, কি আর করি দাদা, দোড়া কাটা বাঘের গায়ে রং লাগালুম সাদা, বাঘটা হলো খুশি, রাগ ভাঙলো, ভয়ও গেল, এবার আমি খুশি। নমস্কার। হ্যালো, খুব সুন্দর। রাজীবদাকে অনেক অনেক ধন্যবাদ। রাজীবদা নিজের মুখে অনেক কিছু বললো, আমি এই করিনি তাই করিনি, কিন্তু আমি তো ছোটবেলা থেকে পত্রিকাটাকে দেখছি। রাজীবদা দীর্ঘদিন আমাদের সঙ্গে থেকেছে, আমাদের বাড়িতে এসেছে, পত্রিকার কাজকর্ম করে গেছে, সেটা রাজীবদা মুখে না বললেও আমরা জানি।
আমি বিশেষ করে জানি, ছোট থেকে তো দেখছি, তাই তো দেখে। আজকের এই অনুষ্ঠানে প্রায় শেষের দিকে আমি মঞ্চে ডেকে নেব মাননীয় রবীন্দ্রনাথ মোদক মহাশয়, তাপসদা, সুজয় নন্দী মহাশয়, মদনচন্দ্র ঘোষ মহাশয়, আর আমাদের মাঝখানে আছেন শ্রীরাজদা, বিরোধীর সঙ্গী আছে গৌতম হালদার মহাশয়। সকলকে এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আর আছেন বাবলু দত্ত, মঞ্চে এসো। আর কারা আছে? হ্যাঁ হ্যাঁ, সঞ্জয়বাবু চলে আসুন। তাপসদা, প্রথমেই মাননীয় সঞ্জয় নন্দী মহাশয়, ওনারাতে মাইকটা আমি দিচ্ছি। আজকে সঞ্জয় কুমার নন্দী মহাশয়, ওনার লেখা আজকের এই স্বরা উৎসবে আমরা এখন শুনবো। হ্যাঁ হ্যাঁ জানি। না না কুন্তলদা, ও কুন্তলদা এসো। এখানে অনেকেই চলে গেছে, কুন্তল কুশল মহাশয়, হ্যাঁ চলো। হচ্ছে তা এখানে উপস্থিত সাহিত্যিক এবং কবি, আমার সহকর্মী যারা একসঙ্গে লেখালেখি করেছি, তাদের যথাস্থানে সম্মান কখন এলেন এবং রঞ্জিত শ্রদ্ধা জানিয়ে আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। সামনে দোল আসছে, দোল নিয়ে একটা লিখলাম। দোল উৎসবে আকাশ বুকে রং নেমেছে, ফাগুন হাওয়ায় মাথায় বন, রামধনুর ওই 7টি রং দেখে খুশিতে সব মন। পলাশ যখন আগুন রঙে, কৃষ্ণচূড়া শিমুল লালে লাল, বসন্তের এই দোল উৎসবে নর নারী রঙে ভরায় গাল। কত রং আকাশে বাতাসে, দিগন্তে তারা চলে ভেসে, চারিদিকে আবিরের রঙে জানি না যাই কোন দেশে। বসন্ত এসেছে শিশু মনে, গায়ে তারা গানে গানে। দোল উৎসবে এসো সবাই, আলিঙ্গনে টানি প্রাণে। রাত্রিরে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সুজয় বাবুকে। এরপর আমি ডাকবো আমাদের রবীন্দ্রনাথ মোদক মহাশয়কে। আমাদের মধ্যে আছেন আমাদের পুজো কমিটির সম্পাদক, আমাদের খুব একনিষ্ঠ সঙ্গে শম্ভুনাথ ঘোষ মহাশয়, উনি আজকে আমাদের মধ্যে আছেন। অনেক অনেক ধন্যবাদ ওনাকে। চলুন। হ্যালো, এই কেশবপুর গ্রামটি দুটি কারণে খুবই গুরুত্বপূর্ণ। একটি মা কালীর মন্দির, আর একটি কারণ হচ্ছে আমাদের শিশু সাহিত্যিক রণজিৎ কুমার হালদার মহাশয়ের জন্য। এত লোক এখানে চিনেছেন এই গ্রামটিকে এই দুটি কারণে। এই গ্রামের সকলেই এই রঞ্জিত বাবুকে ভালোবাসেন, পত্রিকাকে ভালোবাসেন, জলছবিকে ভালোবাসেন। এরকম জলছবি পত্রিকা পড়তেন, আমার সঙ্গে এগুলো নিতেন। এই গ্রামেরই একজন ব্যক্তি, স্বনামধন্য নিরাপদ পান মহাশয় গতকাল আমাদের ছেড়ে চলে গেছেন। তার বিদেহী আত্মার প্রতি আমরা সমবেদনা তার পরিবারকে জানাই আমাদের এই পত্রিকার পক্ষ থেকে, এবং যদি আত্মার চির শান্তি কামনা করে আমার এই যে ছবিটা সামনে আমি এসেই দেখলাম, কবি সুকান্তের একটা ছবি ছড়ানো হয়েছে শতবর্ষের তার পদার্পণের বছরটাকে স্মরণীয় করে রাখার জন্য। স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। তখন এই সুকান্তের কবিতায় বিভিন্ন জায়গায় কম্পিটিশন হতো, বোধন
প্রিয়তমাশু, ছাড়পত্র, কত কবিতা নিয়ে নানা জায়গায় তখন কম্পিটিশনে গেছি। বোধন কবিতাটি আপনারা যারা জানেন অনেক বড় কবিতা। সেই কবিতাটাও আমার এক সময় মুখস্থই ছিল, এখনো কিছুটা হয়তো স্মরণ করতে পারি। প্রথম এবং শেষ তবকটা আপনাদের শোনাব, কারণ অনেক দীর্ঘ কবিতা, অনেকজন আছেন, অনেক সময় ধরে তারা অপেক্ষা করছেন, আমি দীর্ঘায়িত করব না। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরীর ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, এখানে নীরবে মৃত্যু গেড়েছে ঘাঁটি। কোথাও নেই কোপার, মারিও মরক মন্যন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙানো করপাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ফিটেতে জমেছে নিচ্ছনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। এবার শেষ পংক্তিটা শুনিয়ে দিই। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যোগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। মনে আর প্রাণে দাও শীতের শেষের তুষার বলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর বিরুদ্ধার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয়, মাথার উপর ভয়ঙ্কর বিপদ নামুক। তা যদি না হয়, বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল, পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে। তাই ভারতবর্ষে আজকে তোমার নেই উত্থান। এখন এই যে রঞ্জিত বাবুরা, আমাদের অমিয়াদিরা, ওখানে রাসমণি, এখানে শুভ্রা ম্যাডাম, এত দূষণের মধ্যেও তারা আমাদের এক বিশেষ অক্সিজেন দিচ্ছে। তখন পড়াতাম 5 ক্লাসে, একটা কবিতা ছিল কার্তিক ঘোষের, দূষণ বলে একটা কবিতা ছিল। ধোঁয়া ধুলো ধোঁয়াশায় কই পাখি আকাশে, কত বিষ মিশে গেছে সকালের বাতাসে। জলে জলে বিষ ভাসে, খাবি খায় মাছেরা, বাতাসেও বিষ কেন মন মরা গাছেরা। তবু শানু জল দেয় রোজ চুঁই চারাতে, ফুল হলে গন্ধটা ভরে যাবে বাতাসে। এই শানুর মতো কেউ রয়েছেন, অমিয়াদিরা, রণজিৎ হালদাররা, শুভ্রা ম্যাডামরা, আমাদের এই জুঁইয়ের গন্ধে আমাদের সমাজকে তারা ভরিয়ে তুলুক, এই আবেদন তাদের কাছে রেখে এবং সকলের এদের সাহায্যে এগিয়ে আসবার জন্য আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। হ্যালো, খুব ভালো কিছু কথা শুনলাম রবীন্দ্রনাথ বাবুর কাছ থেকে। মন ছুঁয়ে যাওয়া কিছু কথা। আজকের দিনেও লেখালেখির জগৎকে উদ্দীপ্ত করার জন্য যে সমস্ত মানুষেরা আছেন, আমাদেরকে ভাবাচ্ছেন নতুন করে, সত্যি আমরা কৃতজ্ঞ তাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ রবীন্দ্রবাবুকে। এরপর আমি ডাকবো কাকে, রেখে নে সিরাজদা, মদনবাবুকে রেখে শেখ সিরাজ আমাদের
পত্রিকার সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন বিশিষ্ট সাংবাদিক সিরাজদার কথা শুনি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট মাননীয় সম্মানীয় অতিথিবৃন্দ এবং উপস্থিত গুণীজনদের আমি শ্রদ্ধা ভক্তি নমস্কার জানিয়ে, ছোটদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি সামান্য দু চার কথা বলছি। বলার পর আমি একটা ছড়া আর একটা কবিতা পাঠ করছি। আজকে এই ভান্ডারহাটি কেশবপুর কালী মায়ের এবং বাবা পরমেশ্বর মন্দিরের পার্শ্বস্থ ময়দানে ছোট্ট জলছবির 30 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমি 42 বছর সাংবাদিকতা করছি। তো আমি 1986 সালে প্রথম আমার লেখা ছাপা হয় বর্তমান পত্রিকায়। মামুদপুর ধনরাজপুরের রাসলাগানি শুরু। তারপর 1986 সালে বসুমতী পত্রিকা, কাওয়াল, ভারত বিখ্যাত কাওয়াল কেশরী পান্নালাল বসুকে নিয়ে লিখেছিলাম। তো ওই লেখাটার পরিপ্রেক্ষিতে ওনার যে স্ত্রী সান্ন্যাসিক ভাতা আবেদনের জন্য লিখেছিলাম, তা উনি পেয়েছিলেন। তো আমার গ্রামের বিশিষ্ট কবি ছিলেন মোহাম্মদ আলী বুলবুল সাহেব। আমি প্রতিদিন মর্নিং ওয়াক করতে যেতাম। মর্নিং ওয়াক করার পর বুলবুলদার সঙ্গে দেখা সাক্ষাৎ হতো এবং বুলবুলদা বলতে, এসো সিরাজ, একটু তোমাকে নিয়ে একটু বাড়িতে এসে সাহিত্য পাঠের একটু আলোচনা করি। তো প্রতিদিনই, ওটা 1986 না 1990 সাল বলছি। তো উনি বলছেন, তুমি একটু শুধু সাংবাদিকতা করতে গেলে তো হবে না, তুমি একটু লেখো না, ছড়া টড়া লেখো। এটা দিয়ে দিন। তোমার তো সাংবাদিকতা করছো, তার সঙ্গে আমাদের হবে না। বলছে হ্যাঁ হবে, চেষ্টা করলেই হবে। তো ওই মোহাম্মদ আলী বুলবুল সাহেবের হাত ধরে আমি ছোট্ট জলছবির অনুষ্ঠানে আসি এবং ওই অনুষ্ঠানটা সম্ভবত হয়েছিল ভান্ডারহাটি প্রাইমারি স্কুলে। তো ওই অনুষ্ঠানে এসে তারপর আমাকে রঞ্জিত দা এবং সলিল দা উনি চলে গেছেন। উনি বলছেন, হ্যাঁ সিরাজ, তুমি তো লিখছো বিভিন্ন পত্রপত্রিকা গ্রামগঞ্জে বিভিন্ন সমস্যামূলক, তুমি লেখো, ছড়া লেখো, কবিতা লেখো। আমাকে যে উৎসাহ দিলেন রঞ্জিত দা এবং সলিল দা এবং বুলবুল সাহেব। তো তারপরে আমি ছড়া লিখতে শুরু করলাম। ছোট্ট জলছবি পত্রিকায় লেখা ছাপা হলো। এইভাবেই তারপর আবার আমি এইটা দিয়ে রঞ্জিতদার বাড়ির সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে। রঞ্জিতদার সুযোগ্য পুত্র চন্দন হালদার, উনিও একজন হাই স্কুলে, তারকেশ্বর হাই স্কুলের শিক্ষক এবং সংস্কৃতি মনস্ক, এবং ওনার 2 কন্যা, ওনারও খুব কি বলবো, ওনার স্ত্রী রঞ্জিতার স্ত্রী আমার বৌদি এবং বৌমা প্রত্যেকেরই সাহিত্য অনুরাগী, বেশ ভালো লাগে। তো আমি আর কিছু বলছি না, আমি একটি ছড়া পাঠ করছি। ছড়াটির নাম বাজে বুঝি ঢাক। গো গো শব্দেতে ঘুম ভেঙে কাকা, চারিদিকে চেয়ে দেখে ঘরটা তো ফাঁকা। তাড়াতাড়ি খুঁজে দেখে গোটা ঘরটাই কাকা একা ঘরে আছে, কেউ কোথা নাই। পাশ ফিরে চোখ বুঝে কাকা শুয়ে থাকে, গো গো শব্দটা হয় তার নাকে। মনে মনে হাসে কাকা, ডাকে তার না, দুর্গা পূজার দিনে বাজে বুঝি ঢাক। আচ্ছা, আর একটা কবিতা পাঠ করি, আমি শেষ করছি। প্রিয়তমা, এই কবিতাটা একটা দৈনিক পত্রিকায়, কলম পত্রিকায় প্রকাশিত হয়েছিল। জীবন যন্ত্রণায় জর্জরিত আমি,
দিশেহারা আহত পাখির মতো শান্তির নীড় খুঁজতে যখন ব্যস্ত, তখনই তোমার চোখ আমার শান্তির ছায়া। চলার পথে হলো দেখা, উপশমিত হলো না ব্যথা, প্রেমের সাগরে করি অবগাহন, কখন যে এক হলো দুটি মন আমি বুঝতে পারি না হৃদয় রানী। প্রিয় তোমার নীলাঞ্জনা, তোমাকে না পেলে যেতাম হারিয়ে মহাকাশের মহাশূন্যে, তুমি যে আমার স্বপ্নে দেখা অচিনপুরের রাজকন্যা। নমস্কার। সিরাজদাকে অনেক অনেক ধন্যবাদ। সিরাজদা আমাদের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছে, আগামী দিনেও থাকবে। খুব ভালো লাগলো সিরাজদার লেখা শুনে। এরপর আমি মদনবাবু আপনার একটু লেখা শুনে, তারপর আমাদের মধ্যে তাপসদা আছে, বাবলুদা, কুন্তলদা, গৌতমদা, সবারই একটু একটু লেখা শুনবো আমরা। শুনে আজকের অনুষ্ঠান আমরা শেষ করবো, কারণ আমাদের সন্ধ্যের অনুষ্ঠান আছে। এরপর আজকে সন্ধ্যা 6টা থেকে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা আছে, নৃত্য অনুষ্ঠান এবং গানের অনুষ্ঠান আছে খুব সুন্দর। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আগাম গুণীজন এবং আমার বন্ধুবর রঞ্জিত হালদার ও আমার মাস্টারমশাই ছিলেন রঞ্জিতবাবু, জানেন সলিলদা। তা আমরা প্রায় প্রথম থেকেই আমি লিখে আসছি এই জলছবিতে, এবং রঞ্জিতবাবু যেভাবে কষ্ট করে এটাকে আজও টিকিয়ে রেখেছে। আমিও একটা পত্রিকা, গ্রামের কথা যেটা হুগলির কথা ছিল, সেটা শুরু করেছি, কিন্তু আগিয়ে নিয়ে যেতে পারছি না বিভিন্ন বাধাবেতে। তা আমি একটা ছোট্ট কবিতা বলে সবুজ বাঁচাও, সবুজ বনানি অকারণে করোনা খালি, ওরা বড় আপন সবার, লও ওদের রক্ষার ভার। পারলে বাড়াও বন, প্রকৃতি অমূল্য রতন, শিশুর মতো যতন করো, ভালোবাসো হৃদয় ভরে। সাজবে প্রকৃতি নব সাজে, আমরা বাঁচবো ধরার মাঝে। নমস্কার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ মদনবাবুকে। তাপস ঘোষ আমাদের পত্রিকার সঙ্গে যুক্ত দীর্ঘদিন। কৃষ্ণা দত্ত দিদি, আপনি মঞ্চে আসুন। আমাদের এলাকার যারা লেটেস্ট টোটাল মাননীয় গুরুদাস বন্দ্যোপাধ্যায়, আপনি মঞ্চে চলে আসুন। আমার সামনে মহাকালী এবং পাশে মহাদেবকে প্রণাম জানাই, এবং মঞ্চে উপস্থিত যে গুণীজন বা গুণীজনরা রয়েছেন সামনে, প্রত্যেকে আমার প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন। তো আজকে জলছবি পত্রিকাটা খবর আমি পেয়ে গেছিলাম অনেক আগে, কিন্তু আমার একটু কাজ ছিল প্রচুর। কাকে আমি সকালবেলা জেনে গেলাম যে কাজ শুরু হবে। আমার শিক্ষক দিবস অনুষ্ঠান ছিল ধনেখালিতে, 4টে শেষের কথা। আমি কাকা টান বা জলছবির টান বলতে পারেন, এদের টানে আমি দুটো কোনো বুঝে বেরিয়ে এসেছি। কারণ আমি জলছবি পত্রিকায় অনেক দিন জড়িত। আমার বেশ মনে পড়ে 94 যখন আমি 10 ঘোড়া থেকে বৃন্দাবনে ট্রান্সফার নিয়ে এলাম, তখন একটা জায়গাতে আমি কাকার একটা বই দেখতে পাই, ছড়া বই। সেখান থেকে কাকাকে চিনতে পারি, কাকা যে কত বড় লেখালেখি করে। তারপর আস্তে 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 পরিচয়, এবং কাকা বিভিন্ন সময় আমাকে ডাকতে, আমি যেতাম। এদিকে কাকার টান। আর একটা মনে পড়ে গুরুবাবু, ভুল বলে কোনো দিন, গুরুবাবু যদি শিক্ষক ছিলেন, আমার সাথে বিভিন্ন জায়গায় দেখা হতো। তারপর সেই দিন অনুষ্ঠান আছে, বৈশাখ অনুষ্ঠান, তুমি যাবে, আসতাম। তো ভালো লাগছে আজ 30 বছর অনুষ্ঠানে এই মঞ্চে থেকে কিছু বলতে। আমি চাই 30-এর পর 50 কেন আরও বেড়ে আমাদের জলছবি পত্রিকার বয়স বাড়ুক, ছোট্টই থাকুক, কিন্তু বয়সটা বেড়ে চলুক। আর আমাদের অঙ্গীকার করতে হবে, কাকা তো করছেই, কাকার সাথে আমাদের থাকা, যাতে এটা একটু বৃদ্ধি হয়, সবগুলো আমাদের মাথায় রাখতে হবে। এগুলো করতে হবে আমাদের, এবং করে যাতে এই জলছবি পত্রিকা যেন আমাদের গ্রামে, মানে কেশবপুর গ্রাম বা তথা হুগলি জেলায় বা ওই পশ্চিমবঙ্গের মধ্যে একটা
আলোড়ন তৈরি করতে পারে। বাচ্চাদের পত্রিকা হিসাবে সব জায়গায় গৃহীত হয়, বিভিন্ন জায়গায় লেখালেখি আসে, আমরা দেখি আমার পত্রিকাগুলো নিই, তো ভালো লাগে। আমি চাই কাকার প্রচেষ্টা বজায় থাকুক। তার সাথে চন্দন ভাই রয়েছে আমার পাশে, ও সকালে কাল পরশু দিন সকালে বলেছে দাদা তুমি আসবে, আমি হ্যাঁ আসবো। যাই ভালো লাগলো অনুষ্ঠানটা এসে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে এই জলছবি পত্রিকার পাশে থাকুন, যাতে জলছবি পত্রিকা গুটি গুটি করে পায় এক বছর বেড়ে বৃদ্ধি হয়ে হয়ে 50 কেন আরও দীর্ঘদিন বেড়ে চলে বা দীর্ঘদিন তার বয়সটা বাড়তে থাকে। এই বলে সকলকে নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করলাম। অনেক ধন্যবাদ তাপসদাকে। তাপসদাও তুমি আমাদের সঙ্গে থেকো, দীর্ঘদিন আমাদের সঙ্গে পাশে থেকো। গৌতম হালদার পত্রিকার সঙ্গে যুক্ত দীর্ঘদিনের সঙ্গে। আমি কালী মা কালীকে নমস্কার জানাই, আমাদের কেশবপুরের কালীকে, এবং আমার বাবা মহেশ্বর তাকে নমস্কার জানিয়ে, এবং উপস্থিত যেসব গুণীজন আছেন তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে দু চার কথা বলি। 30 বছর আগে যখন জলছবি হয় সেই সময় আমরা মেম্বার সেই থেকেই ছিলাম, এবং তখন আমি একটা যোগব্যায়ামের কালচার নিয়েই বিশেষ করছিলাম। টিচার হিসাবে বা বিভিন্ন ট্রেনার হিসাবে বিভিন্ন জায়গায় যেতাম, শেখাতাম। চাঁদপুরে ওইরকম একটি ক্লাস ছিল আমার, সলিল মিত্রর বাড়িতেই আমি ক্লাস শেষে আসতাম। সেখানেই সলিলদা, আমরা সলিলদাই বলতাম, যেহেতু এখানে আমাদের তুষারদার কাছে সলিলদা এসছেন, তুষারদাও দাদা বলতেন, আমরাও সেই হিসাবেই। তা উনি আমাদের প্রথম বললেন যে তুমি যোগব্যায়াম নিয়ে একটা কিছু লেখো, আমাদের জলছবি হচ্ছে, এখানে এসো। আমি তখন লিখতাম জলছবিতে যোগাসন নিয়ে কিছু কিছু লিখেছি। তারপর মাঝখানটা আমি একটু অন্য জায়গায় চলে গেলাম কলকাতার দিকে, তখন একটু ছাড়াছাড়ি হলো। তারপরে আরও নানা মানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য একটু কম আছে, তো মাঝে মধ্যে লিখি। তা আজকে যখন আমি খবর, কালকেও আমাকে রঞ্জিতা বলেছেন, এর আগেও খবর পাঠিয়েছেন এই আমাদের রবীন্দ্রকে দিয়ে, তা আমরা বলেছি হ্যাঁ আমি যাব। আজকে দুপুরবেলা উঠে দেখছি কিছু লেখা তো পাচ্ছি না, একটা দুকলম একটা পাতাতে একটু লিখে আমি বললাম তাহলে যাই, আজকে এটাই বলবো। তাই একটা বলছি ছোট কবিতা, ছড়াটা বলছে। কোথায় চড়ুই হারিয়ে গেল, ছড়ানো ধান ঘুঘু খেলো, ঘুলঘুলি সব শূন্য করে টিকটিকিরা দখল করে। ফেসবুকে তোমায় দেখি, কোথায় থাকো দিয়ে ফাঁকি, পরিযায়ী শ্রমিক হয়ে ভিন দেশে গেছো বই রয়ে, আবার এসো চিলে কোটায়, স্বাচ্ছন্দ্যে থাকবে সেটায়, দেখা হবে তোমার সাথে সকাল দুপুর প্রতি রাতে। নমস্কার। ধন্যবাদ অনেক, গৌতম দাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে তুমি আগামী দিনেও থেকো। খুদ্দল দাকে ডাকি আর বাবলু দাকে দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। আর আমি মঞ্চে ডাকবো আমাদের দাদাকে, দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে জড়িয়ে আছে, খুব ভালো মানুষ। আপনাকে দিয়ে অনুষ্ঠানটা শেষ করবো, ঠিক আছে? আচ্ছা। মঞ্চে উপবিষ্ট সকল বরেণ্য শ্রেষ্ঠ মানুষদের আমি শ্রদ্ধা জানাই আমাদের রঞ্জিতাকে। আজকে এই সুকান্ত ভট্টাচার্য মহাশয়ের জন্ম শতবর্ষের কেন্দ্র করে যিনি এই অনুষ্ঠানটা করেছেন, এই অনুষ্ঠানে আমি মঞ্চে দাঁড়িয়ে আপনাদের কিছু বলার যে পেলাম, তার জন্য আমি রঞ্জিতাকে স্বতঃস্ফূর্তভাবে ধন্যবাদ জানাই। আগামী দিন আরও আপনাদের সহযোগিতায় আপনারা এগিয়ে চলবে জলছবি পত্রিকা। আজকের এই জলছবি পত্রিকায় আপনারা যারা লিখছেন, লিখুন, অনেক লিখুন, আরও লিখুন, এমন লিখুন। আজকে আমি বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে খেলাধুলা পিটি প্যারেড করি। আপনারা যে ছড়া লেখেন, সেই ছড়ার উপর আমি নিজে ভঙ্গি দিয়ে তাদের পিটি প্যারেড শেখাই। তাই বলছি এমন লিখুন যেন যুব সমাজের মেরুদণ্ডটা ভেঙে গেছে সেটা যেন সোজা হয়ে দাঁড়ায়, সেই রকমভাবে সুন্দর করে লিখুন। এর বেশি আমি আর কিছু বলছি না। আপনারা আমাদের থেকে অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন, অনেক গুণী আছেন, তাদের সকলকে আমি সম্মান জানিয়ে আজ আমি একটি আমার পরিচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। বেশভূষা দিয়ে বিভূষিত দেহ, ঢল ঢল দুটি চোখ, কালো বাজারির চাইতেও দুটি আরো বেশি ভয়ানক। আশ্রয় করে ছলনা চাতুরি ধুলো বিসন্ধি ফন্দি, অনেক টাকার অঙ্ক যে ওরা ব্যাংকে রেখেছে বন্দি। ওদের প্রভাব এড়িয়ে না গেলে পাবে না কোন নিস্তার,
আগে থেকে ভাই, পিছু থেকে তাই, করে দিয়ে যাই হুঁশিয়ার। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ কুন্তলদাকে। বাবলুদা, আমাদের পত্রিকার দীর্ঘদিনের সঙ্গী বাবলু দত্ত মহাশয়, চলো। প্রথমে নমস্কার জানাই আমাদের কেশবপুরের মা এবং আমাদের বাবা শ্রীদের মানে নমস্কার জানিয়ে আমি খুব অল্প কিছু কথা বলতে চাই। 1980-84 দশকে আমরা একসাথে প্রোগ্রাম করেছি, রঞ্জিত দা, সলিল মিত্র, ভান্ডারের বেশ কিছু বাংলা একাডেমিতে। তখনকার চিনতো না আমাকে, হঠাৎ রঞ্জিত দা আমাকে বললো, আরে তুমি? হ্যাঁ, আমি এখানে এসেছি। তো একটা লেখা ওখানে খুব বিরাটভাবে হয়েছিল, 33তম নিখিল বঙ্গ শিশু সাহিত্য সম্মেলন। সলিল মিত্র একদিন হঠাৎ আমাকে মহাশয় বললেন যে, হ্যাঁ রে বাবলু, তোর বাবা লিখতো, তা আমার লেখাগুলো তুই শ্রীরামপুরে নিয়ে যাস, বিভিন্ন জায়গায় পাঠাই, তা তুই একটা লেখা দে। তো আমি একটা লেখা দিয়েছিলাম, তা ওটা খুব ভালো হয়েছিল, সে লেখাটাও বলবো। আর ওখান থেকে একটা বিশাল পুরস্কৃত হয়েছিল, একসাথেই প্রোগ্রাম করেছিলাম। তখন জলছবি মানে সেই সবে ওদের আলোচনা হচ্ছে, এমতো অবস্থায় তা ওখানে প্রোগ্রাম করলাম, করার পর বাড়ি ফিরে এলাম, ফিরে এসে তারপরে জলছবি। তা ঠিক আছে, আমি বেশি কথায় যাচ্ছি না, কারণ আমার আরও ধনী ব্যক্তিজন আছেন, তারা বলবেন। তা 80-র দশকে আমার কি ভাবনা চিন্তাগুলো খুব ছিল জানেন তো। তখন একটা এমন লেখা মাথার মধ্যে ছিল, 80 সালের একটা লেখা, তার মানে 40-50 বছর আগে, সেইটা এখন কিন্তু ঘটে যাচ্ছে। কিরমভাবে দেখুন, মানে পৃথিবীটা বদলে গেছে, পৃথিবীটা বদলে গেছে, আগের মতো নাই। অবাক হয়ে লিখছি বসে এই কবিতা তাই, আকাশ বাতাস চন্দ্র তারা সবাই গেছে ঠিক, বদলে গেছে মানুষের চিন্তাধারা দিয়ে। যে পথেতে চলতো আগে গরু ঘোড়া গাড়ি, সেই পথেতে চলছে এখন বাস ট্যাক্সি লরি। দেখুন মিলছে কিনা, মানে বাদ দিয়ে আমরা আসতে মান্ডারি কাদামারি, তাহলে এখন ঠিক মিলে যাচ্ছে। এইরকম ধরনের লেখা ছড়ায় কখন এলাম একটু বলছি। আমি কিন্তু আধুনিক কবিতা লিখতাম, আমার ওই বাংলা একাডেমিতে আধুনিক কবিতাটা যেটা লিখেছিলাম সেটাও একটু বলছি। পুরস্কৃত কবিতা, রাষ্ট্রপতি পুরস্কার বাংলা একাডেমি থেকে অন্নদা শঙ্কর রায়, এবং রঞ্জিত দা জানেন, রঞ্জিত ওই প্রোগ্রামে ছিলেন, সলিল মিত্র মহাশয় ছিলেন। এই ধরনের আচ্ছা আচ্ছা মানে কলকাতার বুকে সেই জায়গার লেখাটা কি দেখুন, শুধু ভূমিকাটুকু আধুনিক কবিতা। ভাবতে গেলে কিছুই তো থাকে না, যেন ডিম্বাকার আকৃতি সরিদা ব্যক্তির অন্তরালের পাশে কিছু আন্তরিকতার মনের আড়ালে দাঁড়িয়ে কাছে পেলেও সভ্য সমাজে দিতে পারে না কেউ স্বীকৃতি। ভাবতে গেলে কিছুই তো থাকে না, যেন ডিম্বাকার আকৃতি। মেঘাচ্ছন্ন আকাশের আড়ালের দিকে চেয়ে দেখো না, এ কি দেখছো তুমি? শুধু ছিন্ন মেঘ ভেসে যায়, রাত্রিকালে তারার আকাশে মিটিমিটি চায়। ভাবতে গেলে কিছুই তো থাকে না, যেন ডিম্বাকার আকৃতি। সূর্যোদয় হয়, অন্ধকার নেমে আসে রাত্রি হলে, অতীতের স্বপ্নে ভোর ভেঙে যায় বাতাসের সুগন্ধে। ভোর হয়ে আসে তবু ছবির আড়ালে কে, শুধু ভূমিকাটুকু। এই লেখাটা দুবার ছিল, একবার বাংলা একাডেমি ছেড়েছে, আবার হরিপালে বিপালীদের সম্প্রদায় সংকলন হয়ে শুরু শেষের কবিতা ওখানে লিখেছে। যাই হোক, এটা বিরাট পুরস্কৃত কবিতা, এবং এটা আমি কি বলবো মানে আপনাদের। তারপর জলছবি পত্রিকা বেরোলো, ওখানে এবার জলছবি পত্রিকার এক পাশ লেখা যেটা দিয়েছিলাম সেটাও আমি বলছি, খুব ভালোবেসে চেপেছিলেন দা। সেটা হচ্ছে জেনে রেখো, এটা বলছি শুনুন। বড় শেখো ভালো শেখো বাঁচো প্রাণে হর্ষে, একটা কিছু করাও যাওয়া পাওয়া ভারতবর্ষে। নাঙল ধরো করার চালাও মাটি কোবা ভাইরে, নিজের সময় ফসল ফল তার চেয়ে সব নাই রে। খাদ্য না পাওয়া খেতে দর বেড়েছে সবজি, কুপড়ি নিয়ে বরফ করে জোরটা দেখাও কবজি। রান্নাঘরের পিছনটাতে কুমড়া চিংড়ি উঠছে, দাও লোকে মাটি করে যেমন তোমার ইচ্ছে। খাটো খাটাও কাজ করে যাও, কমাও কথার মাত্রা, তাতেই সফল হবে যেন নতুন দিনের যাত্রা। শান্তি জলে ধারাতে ভাই দাও ডুবিয়ে ধন্ধ, তাই না হলে জেনে রেখো দেশের কপাল মন্দ। এইভাবে সলিল মিত্র, রঞ্জিত হালদার এরা আমাকে আলাদাভাবে ডাকলো, ডেকে বললো তোমাকে এখানে রাখবো, তোমাকে আমাদের এক্সিবিটির মধ্যে রাখবো। তুমি আমি বললাম দেখুন আমি তো খুব ব্যস্ত, রাখুন যাই করুন, আমি আপনাদের সঙ্গে আছি। এইভাবে ওনাদের সঙ্গে আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছালো, লেখা বেরোলো, পত্রিকা বেরোলো, পত্রিকা হলো। এইভাবে আজকে আমাদের জলছবির ইতিহাস আজকে 30 বছরে এসে পৌঁছেছে। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আজকে এখানে আমাকে ডাকবে বা এইভাবে আমাকে একটা বিশাল এই জায়গায় করবে। তা যাক, আপনারা সবাই চেষ্টা করুন ছেলে মেয়েদেরকে তৈরি করা, প্রেরণা, সব থেকে বড় কথা প্রেরণা জোগান। নিজে না পারলেও প্রেরণা দিয়ে তাদেরকে লেখার করুন, আর ভাবনা মাথায় ঢোকান। ঠিক আছে, আমি আর বিশেষ কিছু বলছি না, আর একটা ছড়া বলবো, বলে আমি শেষ করব। সেই ছড়াটা হচ্ছে, ভালো লাগবে খুবই, ছোট্ট ছড়া।
কৃষ্ণ দত্তকে ডাকলো, এলো না। ওই এই জলছবি পত্রিকাতেই এসেছিল, এলো না, লজ্জাই হোক। ও বাংলা একাডেমি আমার সঙ্গে গিয়েছিল, ওখানে পুরস্কৃত। সূর্য থেকে তারপরে জল ওড়ে আকাশে, আলো দিয়ে রান্না করে গাছের পাতা বাতাসে, এই 4 লাইন লিখেছিল। আপনাদের কাছে প্রকাশ করতে পারলো না, করলো না, ওর লেখা কিন্তু বেরিয়েছিল। নমস্কার, আপনারা ভালো থাকুন। ওর লেখাটা আমি এখানে প্রকাশ করলাম, ওটা ছাপা লেখা। আর কি বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, জলছবিকে আরো বড় করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ঠিক আছে, খুব ভালো বাবলুদা, অনেক অনেক ধন্যবাদ বাবলু দত্তকে, আমাদের প্রিয় বাবলুদা। ও দাদা, আপনি একটু লাস্ট শেষ কথা বলে যান, আপনাকে দিয়ে শেষ করি অনুষ্ঠানটা। হ্যাঁ, আমাদের পরের অনুষ্ঠানে আবার শিল্পীরা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই সব। হ্যাঁ, কথাটা একটু বললাম, আপনাকে নিয়ে প্রোগ্রাম হয়েছিল, ঠিক বলেছি। ভালো একটা আর কি শুনবো, সবাই শুনে নিল তো, ঠিক আছে, দারুণ হয়েছে। আবার বলে আপনি অনুষ্ঠানটা শেষ আচ্ছা, ঠিক আছে, কালি দিয়ে 2-1 কথা বলা যায় না? আমার কবিতা তো সবাই। হ্যাঁ হ্যাঁ, বলুন, বলে আপনি অনুষ্ঠান। আজকে দাদা এই অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করবে, দাদাকে বাইকটা দিলে দেখে বলতে পারি। ओम जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धत्री स्वाहा सदा नमस्तुते। আমি লিখি না, আমি সব জায়গায় দেখতে যাই, আর অনেকে এই যন্ত্রটা নিন্দে করলেন, কিন্তু এই ফেসবুক লাইভ আছে বলে এখনো দেখুন কত গুণী মানুষ সরাসরি অনুষ্ঠানটা দেখছেন। আসল কথা, আপনার ছেলে মেয়েকে কতটা দেবেন, আধুনিক প্রযুক্তি থাকবে। আর ছোট্ট জলছবির কথা কি বলবো, ছবি মহাকবি লিখেছেন, তুমি কি কেবল ছবি। ছবি আমাদের স্মৃতিকে স্মরণ করায়।